শীতের দিন সকালে ৪-৫টা কম্বল একসাথে গায়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে থাকার ভান করার মজাই আলাদা। আর সেই মজাটাই উপভোগ করছিলাম, কিন্তু সেই মজাটা আর বেশিক্ষণ থাকলো না। হিমান্ত, হিমান্ত ওঠ। আরে ভাই, আমি ঘুমাই নাই তো, শুয়ে আছি, উঠতে ইচ্ছা করছে না। তা বললে হবে? কোচিনে যাবি না? যেতে তো ইচ্ছা করে, কিন্তু বিছানা ছাড়তেই তো মায়া হয়। বেচারা কত কষ্ট পাবে আমি উঠে গেলে। আচ্ছা, তাহলে শুয়ে থাক। আমি গিয়ে বরং তোর বাবাকে বলি যে ছেলে বিছানার মায়া ছাড়তে পারছে না। কাকা কি, বাবা এখনো অফিসে যায়নি? না, রেডি হচ্ছে, তোকে ডাকতে বললো। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। হুম। হিমান্ত উঠে চলে গেল ফ্রেশ হতে। তার মাঝে পরিচয়টা দিয়ে দেই। হিমান্ত হিমু হলো গল্পের নায়ক। ফ্রেন্ড সার্কেলে সবার হিমু নামেই ডাকে। পড়াশোনায় তেমন একটা ভালো ছাত্র না, এবার এইচএসসি ক্যান্ডিডেট। বাবা একটা ছোটখাটো অফিসে জব করে। মধ্যবিত্ত পরিবার তাদের। ওরা এক ভাই এক বোন। বড় বোন ভার্সিটির ৩য় বর্ষে পড়ে। হিমান্তর পরীক্ষা আর ২ মাস বাকি, তাই কোচিং এ যাওয়ার জন্য তৈরি হচ্ছে। হিমু, এখনো হয়নি তোর? এই তো আসছি মা। বস এখানে। আব্বু কোথায় আম্মু? এইমাত্র বেরিয়ে গেল। ও, সকালে নাস্তা করে একটা খাতা আর একটা কলম নিয়ে বেরিয়ে পড়লো কোচিং এর উদ্দেশ্যে। প্রতিদিনের মতো রিক্সা করে পৌঁছে গেল। ভাগ্যিস লেট হয় নাই, না হলে স্যারের আরো কিছু নীতিবাক্য শুনতে হতো। কোচিং শেষ করে বাইরে এসে একটা চায়ের দোকানে গিয়ে বসলো। বসে চা সহ আরো কিছু নাস্তা করে নিল। হঠাৎ চোখ গিয়ে পড়লো 2টা ছেলের উপর। দুঃখিত, ছেলে বললে ভুল হবে, ওরা তো হিজড়া। ওর দিকে এক নজরে তাকিয়েছিল, একটু একটু ভয়ও করছিল। ছোটবেলা থেকেই ও এই জিনিসগুলোকে প্রচুর ভয় পায়। একটু পর দেখলো ওরা উঠে হিমান্তর দিকেই আসছে। ও ভয়ে ভয়ে কোনো মতে পকেট থেকে টাকা বের করে দোকানদারকে দিয়েই হাঁটা ধরলো রাস্তা দিয়ে। ওরাও পিছু নিল। অবস্থা ভালো ঠেকছে না, দিল দৌড়। ওরাও পিছন পিছন দৌড়াতে লাগলো। কোন দিক যাচ্ছে তার কোনো হোশ নেই। শুধু এতটুকু জানে ওকে এদের হাত থেকে পালাতে হবে। এভাবে অনেকক্ষণ দৌড়ানোর পর পিছনে ফিরে দেখে ওরা নেই। তার মানে পিছু ছেড়েছে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাঁটুতে ভর দিয়ে শ্বাস নিচ্ছিল। হঠাৎ মনে হলো সামনে কোনো একটা গাড়ি এসে দাঁড়ালো। সামনে তাকিয়ে তো ভয়ে গলা শুকিয়ে গেল। পুলিশ? পুলিশের গাড়ি এসে দাঁড়িয়েছিল ওর সামনে। দৌড়ে পালাতে যাবে, ঠিক তখনই পিছন থেকে একটা লোক এসে শার্টের পিছন ধরে ফেললো। কিরে, পালাচ্ছিলি কেন? না ভাই, কই, আমি তো পালাচ্ছিলাম না। চুপ, আমি নিজে দেখলাম তুই দৌড়ে পালাচ্ছিলি। স্যার এমনি দৌড়াচ্ছিলাম, মানে জগিং। হ্যাঁ স্যার, জগিং করছিলাম। এই দুপুরবেলা জগিং, তাও আবার রাস্তার মাঝখানে? কিছু তো ঝামেলা আছে। না স্যার, কিচ্ছু ঝামেলা নাই। আমি স্টুডেন্ট, এইমাত্র কোচিং শেষ করে জগিং করতে করতে বাসায় যাচ্ছিলাম। এই দেখেন খাতা। খাতা দেখাতে গিয়ে আরো বড় রকমের টাসকি খাইলো, কারণ তার হাতে কোনো খাতাই নাই। ভয়ে সেই চায়ের দোকানেই ফেলে চলে এসেছিল। কোথায়? সরি স্যার, ফেলে এসেছি। আবার মিথ্যে কথা, চল আমার সাথে থানায় চল। স্যার স্যার কিন্তু কে শোনে কার কথা। পুলিশ হিমান্তকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে এলো থানায়। থানার সামনে সাইনবোর্ড দেখে আরো বেশি চমকে গেল। স্যার স্যার এ আমি কোথায় চলে এলাম? এটা তো আমাদের এরিয়ার থানা নয়। তাহলে কোন থানায় বাস করছিস তুই? আমাদের থানার নাম বললাম। কি? আরে ওটা তো অনেক দূর, তুই এখানে এসেছিস কেন? স্যার সে এক দুর্ঘটনা। চুপ, আবার আর এক নতুন স্টোরি। পুলিশের ধমকে একেবারে চুপ হয়ে গেল, চলে গেল থানার ভিতরে। ভয় ভয় করছে। অচেনা এক থানা এলো, কোনো পরিচিত মানুষ নেই। সেটা বড় কথা না, বড় কথা হলো এখানে এলো কি করে। তার মানে ও এত দৌড় দিচ্ছিল যে এক থানা পেরিয়ে অন্য থানায় চলে আসছে। আর একটু দৌড়াতে থাকলে তো জেলা পার হয়ে যাইতো। থাক, সে কথা না ভাবলেও চলবে। ম্যাম, এই ছেলেটা কিছু একটা চুরি করে পালাচ্ছিল, আমি ধরে এনেছি। না ম্যাম, মোটেও না। চুপ, চোরের আবার বড় গলা। কি হয়েছিল বল তাহলে। কি হয়েছিল? এ কি দেখছি আমি?
এটা কি কোনো মেয়ে নাকি আকাশের পরী পুলিশের ড্রেস পরে এসেছে? প্রথম দেখাতেই ক্রাশ খাইলাম। হোক না সিনিয়র, তাতে কি? ক্রাশ যেহেতু খাইছি, প্রেম তো কর্মই। ড্রেসে নাম দেখে নিলাম সিমি। কি কিউট নাম মাইরি। এই ছেলে, না মানে ম্যাম, কি করে যে বলি, মান ইজ্জতের ব্যাপার। চুরি করার সময় মনে ছিল না? হোপ, বারবার শুধু চোর চোর করে মাথা খাচ্ছেন কেন? বলছি না আমি কিছু করি নাই। আমাকে দেখে কি আপনার চোর চোর মনে হয়? আবির, বলতে দাও ওকে। আপনি বলেন, কেন দৌড়াচ্ছিলেন? এই দেখুন কত মিষ্টি করে বলতে বলল, আর আপনি? আপনার কণ্ঠ শুনলে কুক কুক কু। পুরোটা বলতে পারলো না। সামনে তাকিয়ে দেখলো সিমি ম্যাম লাঠিটাকে নাড়াচাড়া করছিল। অন্তরে ভয় ঢুকে গেল। আসলে ম্যাম, হয়েছিল কি, সকালে বাসা থেকে বেরিয়ে কোচিংয়ে গিয়েছিলাম। পুরোটা বললাম। ওর কথা শুনে সিমি ম্যাম হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কি সুন্দর হাসি মাইরি। সারাদিন তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। হো, তাহলে এই ব্যাপার। শেষে হিজড়াতে দৌড়ানি খাইয়া এই অবস্থা হয়েছে তোমার। জি ম্যাম, কিন্তু এখন ওই দুইটা হিজড়াকে ধন্যবাদ দিতে খুব ইচ্ছা করছে। কেন কেন? না মানে ওরা যদি না দৌড়ানি দিত তাহলে তো আপনার মতো এত মিষ্টি একটা মেয়ের সাথে পরিচিত হওয়া যেত না। ও হ্যালো, সাবধান। হ্যাঁ, এখন যান, বাড়ি ফিরে যান। কিন্তু ম্যাম, আমি তো রাস্তা হারিয়ে ফেলেছি, কিভাবে বাড়ি যাব? বাড়ির ঠিকানা বলো। চল, আমি দিয়ে আসি। না থাক, আমি ওই দিকেই যাব, আমার সাথেই চলে যেতে পারবে। সিমি ম্যামের কথা শুনে হিমু তো একটা নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে। ধন্যবাদ ম্যাম, তাহলে তো বড়ই উপকার হয়। চলো। তারপর হিমু আর সিমি ম্যাম পাশাপাশি গাড়িতে বসে আছে। আসামি হলে হয়তো পিছনে জায়গা হতো, আর এখন সিমি ম্যামের পাশেই জায়গা হলো। সিমি ম্যাম গাড়ি ড্রাইভ করছেন আর হিমু পাশে বসে আছে। আচ্ছা ম্যাম, আপনার নাম কি? যদিও জানি তবুও জিজ্ঞেস করলাম। কেন? এমনি জানতে ইচ্ছে হচ্ছিল। সিমি। কোথায় থাকেন? চুপচাপ বসে থাক, না হলে আবার থানার দিকে নিয়ে গিয়ে ভরে রাখবো। তাহলে তো ভালোই হয়। কি? কই কিছু না তো। আপনি সামনের দিকে তাকিয়ে গাড়ি চালান। অকালে মরার শখ নাই, বিয়া করা বাকি এখনো। কথা বলা বন্ধ করবে নাকি গাড়ির নিচে ফেলে দিব? না থাক, এমনি ভালো আছি। তারপর আর বেশি কথা বলতে পারে নাই। যা ঝাল, কথায় কথায় ঝাড়ি মারে, তাই বেশি কথা বলেনি। গাড়ি গিয়ে থামলো সোজা হিমান্তর বাড়ির সামনে। হিমান্তকে নামিয়ে দিয়ে সিমি ম্যাম চলে যাচ্ছিল। আরে আরে ম্যাম, কোথায় যাচ্ছেন? এইভাবে বাড়ির বাইরে থেকে চলে যাবেন, ভিতরে আসেন। কেন? এটা কি আমার শ্বশুর বাড়ি নাকি যে উঠে যেতে হবে? আপনি চাইলেই হতে পারে শ্বশুর বাড়ি। কি? না মানে চাটুকু খেয়ে যান প্লিজ, অনুরোধটা রাখেন। ওনার হাতে ধরে একটু চান্স নিলাম। উফ, ছাড়ো, যাচ্ছি। ধন্যবাদ ম্যাম। বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। বিকেল হয়ে গেল। ভিতরে গেলে হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হবে। ভয়ে ভয়ে কলিং বেল চাপ দিল। সাথে সাথে হিমন্তর বাবা বাড়ির ভিতর থেকে যা বলে উঠলো শুনে বড়সড় টাসকে খেয়ে গেল। কলিং বেল চাপ দেওয়ার পর, ওই দেখো এসেছে তোমার আদরের ক্রিমিনাল ছেলে, একমাত্র জেল থেকে ছাড়া পেয়ে এসেছে। আরে এমনভাবে বলো না তো, ওকে কেন পুলিশ ধরবে? নিশ্চয়ই তোমার কোথাও ভুল হচ্ছে। ওকে ধরে নিয়ে যাওয়ার সময় আমি নিজের চোখে দেখেছি, আর তুমি বলছো ভুল হয়েছে? মা আর কোনো কথা বলছে না। এই লিপি, যা ওই বাদরটাকে দরজা খুলে দে আর বলে দে কাপড় গুছিয়ে যেন চলে যায়। বাবা ওকে শুনিয়ে শুনিয়ে বলছে। বাইরে দাঁড়িয়ে থেকে ও আর সিমি ম্যাম শুনছিল কথাগুলো। ওর আর বুঝতে বাকি রইল না, পুলিশের গাড়িতে করে আবিরের সাথে যখন থানায় যাচ্ছিল তখন ওর বাবা অফিস থেকে ফিরছিলেন আর ওকে দেখে ফেলেছিল। ম্যাম, আজকে মনে হয় আপনার চা খাওয়া হলো না, আপনি বরং চলে যান। আপু এসে যদি জানতে পারে যে আপনার থানায় আমাকে ধরে নিয়ে গিয়েছিল, তাহলে আপনাকে দৌড়ানেও দিতে পারে। কেন দৌড়ানি দিবে কেন? তার একমাত্র আদরের ছোট ভাইকে ধরে নিয়ে গিয়েছেন আপনারা। সিমি, তুই এখানে? আরে লিপি, তুই কেমন আছিস দোস্ত? এই তো ভালো।
এতদিন পর মনে পড়লো তোর আমার কথা? কি করব বল, পুলিশে জয়েন করলাম, তাই ব্যস্ত থাকি বেশিরভাগ সময়। ও, তাহলে তুই আমার ভাইকে নিয়ে গিয়েছিলি? সরি রে, ভুল হয়ে গেছে, আর নিব না কখনো। আর আমি কি জানতাম নাকি যে এই পিচ্চিটা তোর ভাই? জানলে তো থানায় জামাই আদর করতাম। এই যে ম্যাম, আমি কিন্তু পিচ্ছি না, ওকে? মুখ সামলে। আর কি শুরু করছেন আপনারা? আপনারা কি চিনেন নাকি একজন আরেকজনকে? হ্যাঁ, আমরা কলেজ লাইফ থেকেই একজন আরেকজনের বেস্ট ফ্রেন্ড। এই আপু, তোর সব কিউট বান্ধবীদের মধ্যে কি ইনিও একজন নাকি? চুপ, তোর সিনিয়র, সম্মান দিয়ে কথা বলবি। আইসে, তোর সব ফ্রেন্ডকে যদি সম্মান করি তাহলে আমার সিনিয়র মেয়ের সাথে প্রেম করার ইচ্ছাটা পূরণ করবে কে? তুই যাবি? আচ্ছা যাচ্ছি। ম্যামকে নিয়ে ভিতরে আসিস, বাইরে থেকে বিদায় করিস না। তোকে বলতে হবে না, যা ভাগ। চলে এলো সেখান থেকে। আসার সময় দেখলো ওর আর ওর আপুর কথা শুনে সিমি ম্যাম নিচের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। কি রে, কই থেকে কি চুরি করে জেলে গিয়েছিলি? ধুর আম্মু, তুমিও না? কারো বিশ্বাস নেই আমার ওপর। মেহমান এসেছে, কই একটু তার সেবা যত্ন করবা, তা না আমাকে শুধু শুধু দোষ দিয়ে যাচ্ছ। মেহমান? এই আপু, বাইরে দাঁড়িয়ে কি করিস? হিমুর ডাক শুনে ওর আপু আর সিমি ম্যাম দুজনেই ভিতরে আসলো। ওর আম্মু তো পুলিশ দেখেই ভেবাচাকা খেয়ে গেল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তোমাকে তো চিনলাম না মা। আম্মু সিমি, আমার ফ্রেন্ড, আপাতত পুলিশে আছে। ও আচ্ছা, তোমরা বসো। হিমু, আমার সাথে আয়। আচ্ছা। হিমু ওর আম্মুর সাথে চলে গেল, আর সিমি ম্যাম আর আপু বসে গল্প করছিল। থানায় কেন গিয়েছিলি? আমি যাইনি, একটা পুলিশ আমাকে ভুল বুঝে নিয়ে গিয়েছিল। কেন? তারপর আম্মুকেও সব বললাম। ওর আম্মু ওর কথা শুনে হাসতে হাসতে বসে পড়ছে। এখানে আর থাকলো না, বসার ঘরে গিয়ে দেখলো বাবা ও আপু আর সিমি ম্যামদের সাথে বসে একসাথে হাসাহাসি করছে। ওর আর বোঝার বাকি রইল না যে হিজড়ার ব্যাপারটা বাবাও জেনে গেছে। এখানে থাকলে ওকে নিয়ে আরো বেশি হাসাহাসি করবে, তাই চলে এলো নিজের ঘরে। কানে হেডফোন লাগিয়ে গান ছেড়ে শুয়ে রইল অনেকক্ষণ। কখন যে ঘুমিয়ে পড়লো মনে নেই। খিদের জ্বালায় ঘুম থেকে উঠলো, শুনলো সিমি ম্যাম চলে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিল, রাতটা কোনো মতে পার করলো। সকালবেলা একটা কলম নিয়ে আর একটা খাতা কিনে নিয়ে চলে গেল কোচিং এর উদ্দেশ্যে। কোচিং শেষ করে একটা রিক্সা নিয়ে চলে গেল থানায়, অর্থাৎ সিমি ম্যামের কাছে। গিয়ে দেখলো সিমি ম্যাম কিসের যেন একটা ফাইল দেখছিল। গুড মর্নিং ম্যাম। এখন দুপুর। ও সরি। এখন আবার কি মনে করে এসেছো? আপনাকে দেখতে বলেই জিব্বায় কামড় দিয়ে উঠলাম। মানে? না কিছু না, এমনি আসলাম। আচ্ছা, এখানে পার্মানেন্ট থাকার কোনো উপায় নেই? আমার কথা শুনে উনি অবাক হলেন। কিন্তু উনি যা বললেন তা শুনে হিমু আরো দ্বিগুণ অবাক হলো। একটা মার্ডার করে চলে এসো, পার্মানেন্ট থেকে যেতে পারবে। সিমি ম্যামের কথা শুনে দুইবার ছোট ছোট কাশি দিল। তা দেখে সিমি ম্যাম এক গ্লাস পানি এগিয়ে দিলেন। পানি খাওয়ার পর সিমি ম্যামের দিকে তাকিয়ে রইল। উনি এখন আবার সেই ফাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। কই ভাবলো ওর সাথে একটু কথা বলবে, আরো কত কি, আর এসব না করে ফাইল নিয়ে বসে আছেন। কিরে, এখানে বসে আছিস কেন? যা এখান থেকে। কেন, আপনার কোনো সমস্যা? এখানে পার্মানেন্ট থাকার উপায় পেয়ে গেছি। চুপ, পুলিশের সাথে গলা নামিয়ে কথা বল। রাখ তোর পুলিশ। হাতে থাকা গ্লাসটা দিয়ে সোজা মাথা বরাবর জোরে আঘাত করলো। গ্লাসটা ভেঙে গেল, আবিরের মাথা থেকে রক্ত ঝরছে। চারদিকে হই হুল্লোড় পড়ে গেল। স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে রইল। সিমি ম্যাম কয়েকটা পুলিশ দিয়ে আবিরকে হসপিটালে পাঠিয়ে দিল। কেন মারলি ওকে? এখানে থেকে যাবার জন্য। দুই গালে দুইটা থাপড় বসিয়ে দিল। ও ভাবতেই পারেনি সিমি ম্যাম এমনটা করতে পারবেন। চটা সজোরেই দিয়েছে, গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। খুব শখ তোর জেলের ভাত খাবার, তাই না? আয় তাহলে এদিকে। সিমি ম্যাম ওর হাত ধরে টানতে টানতে সোজা কারাগারে ঢুকিয়ে দিল। তালা লাগিয়ে দিয়ে নিজের চেয়ারে গিয়ে বসে পড়লো। মনে হচ্ছে বেশ রেগে গেছে। এমনটা হয়ে যাবে তা ভাবতেও পারেনি।
দেয়ালে হেলান দিয়ে বসে আছে হিমান্ত। সিমি ম্যামের টেবিলটা ওর কাছ থেকে স্পষ্ট দেখা যায়, ও সেদিকেই তাকিয়ে আছে। অনেকক্ষণ ধরে দেখলো সিমি ম্যাম চেয়ারে হেলান দিয়ে শুয়েছিল, হয়তো কিছু ভাবছিল। কিছুক্ষণ পর আবার কারাগারের দরজা খুলে হিমান্তর পাশে আসলো। সবাই এখান থেকে পালাতে চায়, আর তুমি এখানে থাকতে চাও কেন? সিমি ম্যাম তুমি করে বলছে, হয়তো রাগ কমেছে। এমনি এখানে থাকলে কেমন লাগে এটাই জানতে। জানা হয়েছে? কেন? জানা হইলে এখান থেকে যাও। পুলিশকে মারার শাস্তি শুধু এইটুকুই? দেখো হিমান্ত, এখানে থাকলে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। কেন নিজের হাতে নিজের লাইফটাকে নষ্ট করতে চাও? নষ্ট করছি না তো, শুধু সাজানোর চেষ্টা করছি। মানে? হুম, কিছু না। তোমাকে বোঝালেও কিচ্ছু হবে না, থাকো এখানে। সিমি ম্যাম চলে গেল। ওনার কথা শুনে এটা স্পষ্ট বুঝতে পারছে যে সিমি ম্যাম এখন আর একটু রেগে নেই। এভাবেই কিছুক্ষণ কেটে গেল। বিকেল হয়ে এসেছে, খিদেও পাইছে। আশেপাশে কোনো পুলিশ দেখতে পাচ্ছে না, গেল কই সব। দেখতে পেল সিমি ম্যাম নিজের চেয়ারে বসে আছে। এখনো খেয়েছে বলে মনে হয় না। ডাকবে কি ডাকবে না এসব ভাবতে ভাবতেই আস্তে করে একটা ডাক দিল। সিমি ম্যাম, হুম। এক গ্লাস পানি হবে? কেন? এখন কার মাথা ফাটাবে? মাথা ফাটাবো কেন, আসলে খিদে লাগছে খুব, কিছু খাইতে দিবেন? না, তোমার জন্য কোনো খাবার নেই, এইভাবেই থাকো। আসামিদের জন্যেও তো খাবার থাকে, তাহলে আমার বেলায় উল্টা কেন? কারণ তুমি আসামি না, মহা আসামি। আচ্ছা, আপনি খাইছেন? সেটা জেনে তোমার কি? সেটাই তো। অতঃপর চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর একটা পুলিশ আসলো, 2টা টিফিন বক্সে খাবার নিয়ে আসলো। সিমি ইশারা করে বলে দিল একটা ওইখানে রেখে আরেকটা বক্স যেন হিমান্তকে দিয়ে যায়। ও তো সিমি ম্যামের কর্মকাণ্ডে অবাক। ওর জন্য আর ম্যামের জন্য আলাদা খাবার, ভাবা যায় এগুলা? পুলিশ ওর কাছে খাবার আর পানি দিয়ে চলে গেল। খিদে ছিল প্রচুর, চুপচাপ বসে বসে গিলতেছিল। ঝাল লাগছে প্রচুর, হয়তো মরিচ 2-4টা একসাথে কামড়াই ফেলছে। কি করবে বুঝতে পারছে না। পানি শেষ করে ফেলছে, জীবনটাই বেদনা, ঝাল তো আর থামে না। ওর অবস্থা থেকে সিমি ম্যামকে দেখলো পানি নিয়ে আসছে। এসে দেখলো পানিতে কাজ হবে না। দেখে শুনে খেতে পারিস না, রাক্ষস কোথাকার। আমি তো কথাই বলতে পারতেছি না। এদিকে আয়। মাথার পিছনে ধরে মুখের সামনে নিয়ে নিজের ঠোঁট দুটি লাগিয়ে দিল হিমান্তর ঠোঁটে। মনে হচ্ছিল মুখের সব ঝাল আস্তে আস্তে উদা হয়ে যাচ্ছে। অনেকক্ষণ এভাবে থাকার পর সিমি ম্যাম নিজে থেকেই ছাড়িয়ে নিল। এখনো ঝাল আছে? না। জানি, থাকবে না। কি হলো, ছাড়ো। আরেকবার দিবেন ম্যাম? কি? যে ওষুধ দিয়ে ঝাল থামালেন সেটা। ওষুধ সবসময় খেতে নেই, পেটে অসুখ করবে। আমি তো খাবই। হিমান্ত উঠে দাঁড়ালো এবং সিমি ম্যামের দিকে এগোতে লাগলো। উনিও পিছোতে লাগলেন। কি হলো, এইভাবে আসছো কেন? ওষুধ খাবো বলে। এটা কিন্তু ভালো হবে না। পিছনে দেয়ালে আটকে গেল। হিমু সিমির মুখে ঠিক সামনে চলে আসলো। সিমি ম্যাম নিজের চোখ দুটি বন্ধ করে ফেললেন। হঠাৎ হিমান্তর ফোনটা বেজে উঠলো। সবকিছু ভুন্ডুল করে দিল। ও ফোনটা বের করে রিসিভ করা মাত্রই সিমি ম্যাম ফোনটা কেড়ে নিয়ে কথা বলা শুরু করলো। কি রে হিমান্ত, কোথায় তুই? সন্ধ্যা হয়ে গেছে, এখনো আসছিস না কেন? তোর আদরের ভাই এখন আমার কাছে জেলার হাওয়া খাচ্ছে। সিমি, তুই? হিমান্তের ফোন তোর কাছে গেল কি করে? তোর ভাই আমার কাছে, তো ফোন কি অন্যের কাছে থাকবে নাকি? আমার ভাই তোর কাছে কেন? পুলিশকে মারার দায়ে হাজতে ঢুকিয়ে দিয়েছি, এখন শাস্তি দিচ্ছিলাম আর তুই ডিস্টার্ব করছিস। রাখ ফোন। এই সাবধান, আমার ভাইকে কিছু করলে তোর খবর আছে, বলে দিলাম। তোর আদরের ভাইয়ের চিৎকার শুনবি? পারলে শুনো তো দেখি। বলার সাথে সাথে সিমি ম্যাম হিমান্তর পেটে জোরে একটা চিমটি কাটলো। ও মা গো, মরে গেলাম গো। শুনলি তো তোর ভাইয়ের চিৎকার? তুই মারলি অথচ কোনো শব্দ হলো না কেন? ওই, এটা কোন ধরনের মার রে? যে ধরনেরই হোক, তোর কি? ডিস্টার্ব করবি না, ফোন রাখ। রাখছি, ভালো করে যত্ন নিস আমার ভাইটার। সেটা তোকে বলে দিতে হবে না। এত জোরে কেউ চিমটি দেয়? ব্যথা পাইছো? আমি একটা দেই, পরে দেখেন ব্যথা লাগে নাকি আরাম লাগে।
এই বাজে ঠান্ডা সরাও, আজে বাজে জায়গায় হাত দিলে হাত ভেঙে ফেলবো। আমাকে আঘাত করতে পারবেন আপনি? আপনি আমার কোন বাপের মেয়ের জামাই যে আপনাকে আমি আঘাত করতে পারবো না? যা ভাগ সর সামনে থেকে। বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে 2 কেজি ওজনের ঠেকা দিয়ে সেখান থেকে চলে গেল। এতক্ষণ মনে করেছিল যে সিমি ম্যাম হয়তো তাকে ভালোবাসে, কিন্তু এখন মনে হচ্ছে পুরাটাই তার ভুল ধারণা। যাই হোক, ছ্যাঁকা খেয়ে দেবদাস হয়ে দেবদাসের মতো দেয়ালে হেলান দিয়ে বসে রইল। রাত হয়ে এলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সিমি ম্যাম এখনো বাসায় যাচ্ছে না। কেন? ওনার ডিউটি কি এখনো শেষ হয় নাই? যাই হোক, এভাবে কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ দেখতে পেল সিমি ম্যামের ফোনে একটা ফোন কল আসলো। কথা শুনে মনে হচ্ছিল যে এটা আঙ্কেলের, সিমি ম্যামের বাবার ফোন। ফোনের ওপর পাশ থেকে কিছুই শোনা যাচ্ছিল না, কিন্তু সিমি ম্যামের কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল। কথাগুলো ছিল এরকম: হ্যাঁ বাবা বলো। না বাবা, আজকে আর বাসায় ফিরবো না, থানায় থেকে যাব, একটা ইম্পর্টেন্ট কাজ আছে তাই। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। মেয়ে বলে কি হয়েছে, তাছাড়া এখানে আমার। কথাটা আস্তে বলার কারণে শুনতে পায়নি, তবে সিমি ম্যামের মুখ হেমান্তর দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়ার ছাপ দেখা যাচ্ছে। তুমি যা মনে করো তাই করো, রাখি, বাই। বলেই সিমি ম্যাম ফোনটা কেটে দিল। তারপর কিছুক্ষণ চেয়ারে বসে রইল। কিছুক্ষণ পর হিমান্তর কাছে এসে পাশের দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ল। হিমান্ত এক নজর সিমি ম্যামের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। কি হলো, বাসায় যাবে না? এখানে থেকে যাবে নাকি? এটা কি আমার শ্বশুরবাড়ি নাকি যে যখন ইচ্ছা ক্রিমিনাল হয়ে ঢুকবো আবার যখন ইচ্ছা বেরিয়ে যাব? আমাকে এভাবে ছেড়ে দিলে বেচারা আবির কি ভাববে? শাট আপ, আগে তোমার মুখ বন্ধ করো। আবিরের সাথে আমার কথা হয়েছে, আবির তোমার প্রতি একটুও রেগে নেই। সে বলেছে আমি যেন তোমাকে ছেড়ে দেই। ছেলেটা কি ভালো তাই না? এমন ছেলে ঘরে ঘরে থাকা দরকার। বলে সিমি ম্যামের দিকে তাকালো। সিমি ম্যাম কিছু না বলে রাগী লুক নিয়ে ওর দিকে তাকালো। না মানে কি আর বলবো, আমি নিজে তো ঠিক নাই, কিন্তু আর একটা কথা, আমি কিন্তু ঠিকই এখনো রেগে আছি। কার উপর? আপনার উপর। কেন? আবির কোনো কমপ্লেন না করার পরেও কেন আপনি আমাকে জেলের ভাত খাইয়েছেন? চর মেরে মেরে গুনে গুনে 32টা রাত ফেলবো। তোমাকে আমি জেলের ভাত খাওয়াইনি, আমার মায়ের হাতের রান্না করা খাবার খাইয়েছি। তাই তো বলি, এত ঝাল আসে কোত্থেকে? সিমি ম্যামকে রাগানোর জন্য বলল। চুপ! আমার মায়ের রান্নার ব্যাপারে একটা বাজে কথা বললে ডান্ডার বাড়ি খাবো বলে দিলাম। না থাক, সব একদিনে খেলে আরেকদিন এসে কি খাবো? মানে জেলে ঢোকার ইচ্ছা আরো আছে তোমার? মাঝে মাঝে তো আসতেই হবে, না আসলে কি এত স্বাদের খাওয়া খেতে পারতাম? ও নিজের ঠোঁটে হাত রেখে বলল। এতে সিমি ম্যাম স্পষ্ট বুঝে গেল যে ও কিসের কথা বলছে। আর একটা কথা বললে মাথা ফাটিয়ে দিব বলে দিলাম। আর একটা কথাই বলবো, বলি? বল। পুলিশের ড্রেসে না আপনাকে হেব্বি কিউট লাগে। হয়েছে। চুপ করে আছি, এত সুন্দর পাম মারলাম তবু একটু আদর করলো না। চল আমার সাথে। কোথায় যাব? মামার বাসায়। কেন? কারণ আমরা এখন মামার বাসায় গিয়ে থাকবো। আমরা মানে? আপনি আর আমি, বেশ মজা হবে। কোনো কথা না বলে রাগে খটমট করতে করতে উঠে চলে গেল। সিমি ম্যামের পিছন পিছন হিমান্ত বাইরে বেরিয়ে এলো। কিছুক্ষণ মাত্র কারাগারে ছিল, মনে হচ্ছিল অনেক বছর পর মুক্ত হলো। শরীরটাকে লম্বা করে টান করে নিল। সামনে তাকিয়ে দেখলো সিমি ম্যাম রেগে তাকিয়ে আছে। কি করছিল ওইটা? না মানে ছোটবেলায় সিনেমায় দেখতাম ভিলেন জেল থেকে ছাড়া পাবার পর শরীরটাকে মোচড় দেয়, তাই আমিও তো ট্রাই করলাম আর কি। তুই ভিলেন? না মানে। চুপ! তুই জীবনেও আর মানুষ হবি না, চল। বাইরে এসে একটা গাড়িতে উঠে বসলো। হিমান্ত ভেবেছিল হয়তো পুলিশের গাড়ি করে যাবে, কিন্তু এখন দেখছে সিমি ম্যামের একটা পার্সোনাল কারে গিয়ে উঠে বসলো। ওকে ইশারা করলো ওনার পাশের সিটে বসার জন্য। ও বাধ্য ছেলের মতো গিয়ে বসে পড়লো। সিমি ম্যাম নিজে ড্রাইভিং করছিল। ম্যাম একটা কথা বলবো? মুখ খুবলে ইচ্ছে করছে আবার, তাই না? না আসলে তা না। বলো কি বলবে। আপনি আমাকে একবার তুমি একবার তুই এমন করে বলেন কেন? আমার ইচ্ছা। তোর কোনো সমস্যা? না থাক, এটাই ভালো।
যাও তুমি বলা শুরু করছিল, কিন্তু এখন আবার তুই। হুম। আচ্ছা ম্যাম, এটা কার গাড়ি? আমার। আমার না, বলেন আমাদের। আপনি নিশ্চয়ই নিজের টাকায় কিনেননি, তাই এটা এখনো আপনার হয়নি, আপনার বাবার। সো আমাদের বলবেন। বললাম তো আমার। সো সরি, বুঝতে পারি নাই। হুম। তোর পুরো নাম কি? হিমান্ত, আপনি ভালোবেসে হিমু ডাকতে পারেন। হপ। আমি কেন তোকে ভালোবাসতে যাব? নাম গাড়ি থেকে। আবারও ছাকা খাইলো। ভাবতেও পারে নাই এভাবে না করে দিবে। ওইদিকে সিমি ম্যাম গাড়ি থেকে নেমে গেল, সাথে সাথে ও নেমে গেল। এখানে নামালো কেন কিছুই বুঝতে পারলো না। হয়তো এটাই সিমি ম্যামের মামার বাড়ি। ম্যাম, এখানে নামালেন কেন? কেন, আরো যাওয়ার ইচ্ছে আছে নাকি তোমার? দূর, কথা পেঁচায়েন না তো। এমনিতেই ঠান্ডা লাগছে, একে তো এই শীতের রাতে রাস্তার মধ্যে দাঁড় করাইয়ে রাখছেন। ও সরি, আমরা যেখানে যেতে চেয়েছিলাম এটাই সেই জায়গা। চলো ভেতরে যাওয়া যাক। সিমি ম্যাম আর ও বাড়ির ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে ও একটু অবাকই হলো, কারণ বাড়িতে কেউ নাই, বাড়িটা একদম ফাঁকা। আপনার মামা মামি ওনারা কোথায়? বাড়িটা একদম ফাঁকা লাগছে। আসলে আমি তোমাকে একটা মিথ্যা কথা বলছি। কি মিথ্যা কথা? আসলে এটা আমার মামার বাড়ি না, তাহলে কার বাড়ি? আমাদের পুরনো বাড়ি। এখানে কেউ থাকে না, ফাঁকাই থাকে। মানে এটা কি বাংলো নাকি? হুম। কিন্তু তুমি এভাবে ভয় পাচ্ছ কেন? না কিছু না, আপনি থাকেন, আমি যাই। বলেই বেরিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সিমি ম্যাম হাতটা ধরে ফেলল। আমাকে একা ফেলে চলে যাচ্ছ? কি আর করব বলেন, ছোট থেকে শুনে এসেছি পুরনো বাড়িতে ভূত থাকে। ওর কথা শুনে সিমি হেমন্তকে ছেড়ে হাসতে লাগলো। কি হলো, হাসেন কেন? তুমি এসবে বিশ্বাস করো? বিশ্বাস না করে কি আর উপায় আছে? আমি কয়েকটা জিনিসকে জন্ম থেকেই ভয় পাই, তার মধ্যে এই ভূত কাক্কু অন্যতম। সে তো হিজড়াকে দেখেও ভয়ে তোমার জান বেরিয়ে যাচ্ছিল। ধুর, একদম হাসবেন না, হাসলে আপনাকে একদম ভালো লাগে না, ঠিক শাকচুন্নির মতো লাগে। বলেই নিজের মুখে নিজেই হাত দিল। এ কি বলে ফেললো, কোনো কথা বলছে না, হাসি বন্ধ করে মুখ গোমরা করে ঠায় দাঁড়িয়ে আছে। সরি। এখনো কোনো কথা বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো ওর কথায় অনেক কষ্ট পেয়েছে। কেন যে এই কথাটা বলতে গেল, এখন নিজেকে নিজেই মারতে ইচ্ছে করছে। দেখি মন ভালো করা যায় কিনা। বললাম তো সরি, ভুলে বলে ফেলেছে। আপনার হাসি তো অনেক মিষ্টি হাসি, আপনার হাসি তো অনেক মিষ্টি হাসি, প্লিজ রাগ করেন না। হুম, চলো। বুঝেছি, এভাবে হবে না, অনেক হয়েছে, এবার একটু এদিকে এসো দেখি। একটানে কাছে এনে চার ঠোঁট এক করে দিল। প্রথমে একটু ছাড়িয়ে নিবার চেষ্টা করলেও পরে আর করলো না। ও নিজেও রেসপন্স দিতে শুরু করলো। প্রায় 2 মিনিট এভাবে থাকার পর সিমি ম্যাম আস্তে করে নিজেকে ছাড়িয়ে নিল। হেমন্তও আর জোর করেনি। কি করছে এসব? এসবের মানে কি? কেন বুঝেন না? না। সত্যি? দেখো হিমান্ত, আমি তোমার থেকে সিনিয়র, আমাদের মাঝে কোনো সম্পর্ক হয় না। আপনি চাইলেই হয়। আমি আপনাকে দেখার পর থেকে আর কিছু ভাবতেও পারি না, শুধু আপনাকে নিয়ে ভাবতে ভালো লাগে। আমি এটা বুঝে গেছি যে আমার জীবনে শুধু আপনাকেই দরকার। হিমান্ত, এটা ভালোবাসা নয়, এটা তোমার আবেগ। কতক্ষণ থাকবে তোমার এই আবেগ? 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, একটা সময় তো ঠিকই সব আবেগ শেষ হয়ে যাবে। আপনাকে নিয়ে আমার অনুভূতিগুলো যদি আবেগ হয়, তাহলে ভালোবাসা কাকে বলে? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলবেন? কি? আপনি আমাকে একটু ভালোবাসেন না? না। কি? আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। কি হবে এখানে থেকে, যেখানে একটা পুলিশেরই মন জয় করতে পারলো না? শুধু শুধু মায়া বাড়িয়ে লাভ কি? কোথায় যাচ্ছ? বাড়িতে। এত রাতে? তাতে কি হয়েছে? না মানে তেমন কিছু না, সামনে একটা ছোট গুরুস্থান আছে, তাই বলছিলাম সামনে যেতে। দিলেন তো আমার এত স্বাদের ইমোশনটা নষ্ট করে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। আর এদিকে হেমন্তের গা জ্বলছিল। ইচ্ছে হচ্ছিল যে দেখিয়ে দেই ও এসব ভয় পায় না, কিন্তু কি আর করার, অন্তরের ভয় কি আর কারো কথা শুনে? অবশেষে হার মানতে হলো নিজের ভয়ের কাছে। কি হলো, সাহসের হাওয়া বেরিয়ে গেল? এটা বলা কি খুব জরুরি ছিল? বুঝেছি, এখন লক্ষ্মী ছেলের মতো ওই ঘরে গিয়ে শুয়ে পড়ো। আর আপনি কোথায় থাকবেন? কেন? ওই ঘরেই।
কি এতক্ষণ তো খুব বলছিলেন যে আপনি আমাকে ভালোবাসেন না, তাহলে এখন কেন এক ঘরে আমার সাথে থাকতে চাচ্ছেন? ভয় করে না আপনার? না তো, তুমি তো আমার একমাত্র ঘনিষ্ঠ বান্ধবীর ছোট ভাই, তোমার সাথে থাকতে আমার কেন ভয় করবে? কিন্তু আপনার সাথে থাকতে আমার ভয় করে, থাকবো না আমি আপনার সাথে। তাহলে কি করবে? বাসায় চলে যাবে? বাইরের ভূতের কথা মনে আছে তো? আমার মিষ্টি মনের রাগটাকে নিয়ে তো ভালোই মজা নিচ্ছেন, একদিন ঠিক বুঝিয়ে দিব। তুমি আবার কি করবে? তুমি তো একটা পিচ্চি। কি আমি পিচ্ছি? থাকবো না আমি আপনার সাথে, আমি অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ছি। দেখা যাবে একা একা কতক্ষণ থাকতে পারো। ভয় করলে চলে এসো, আমার দরজা খোলাই থাকবে। কিছু না বলে ঘরের ভিতর গিয়ে সোজা দরজা লাগিয়ে দিল। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা দিয়ে প্রথমে ঘরের লাইটের সুইচ খুঁজে ওইটা চালিয়ে নিল। চারপাশটা ভালো করে দেখে নিল। দেখে মনে হচ্ছে এখানে দেখাশুনো করার জন্য কেউ নিশ্চয়ই থাকে। ঘরটা কুচানো, বিছানার অপর একটা বালিশ রাখা ছিল। গিয়ে শুয়ে পড়লো। চোখটা বন্ধ করতেই মনে হলো কেউ আমার পাশে কেউ তার পাশে শুয়ে আছে। তাড়াতাড়ি করে চোখ খুললো, কিন্তু কাউকে দেখতে পেল না। মনের মধ্যে অদ্ভুত ধরনের ভয় কাজ করতে লাগলো। তখনই মনে হলো সিবি ম্যামের কথাগুলো। উনি তো বলেছিলেন এখানে ভূত আছে, তবে কি উনি সত্যি বলেছিলেন? ওর মাথায় কিছু কাজ করছে না, শুধু ভয় করছে। সিমি ম্যাম তো বলেছিল ওনার ঘরের দরজা খোলা থাকবে, তাই আস্তে আস্তে করে উঠে বাইরে বেরিয়ে গেল। পাশের ঘরেই সিমি ম্যাম থাকে। ওনার ঘরের সামনে গিয়ে দরজায় হালকা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ও কিছু না ভেবেই ঘরের ভিতরে প্রবেশ করে ফেলল। দরজাটা লাগিয়ে দিয়ে সিমি ম্যামের বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে রইল। সিমি ম্যামকে দেখলো ঘুমিয়ে আছে, কিন্তু ও ভাবছে ও থাকবে কোথায়? ছোট্ট একটা বিছানা, সেখানে সিমি ম্যাম কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে। আচমকা সিমি ম্যাম ওর হাত ধরে টান দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই যে লুচুনি, কি করছেন? কি ছাড়েন বলছি। চুপচাপ শুয়ে থাকো, কোনো কথা বলবা না। আমি জানতাম তুমি এখানে আসবা। জানেন যখন ভালো করছেন, এখন ছাড়েন তো, না হলে কিন্তু। না হলে কি করবা? করো, মানা করছে কে? উফ, ব্যথা পাচ্ছি তো। তো আমি কি করব? ঠিক আছে, দেখাচ্ছি কি করবেন। আমি আরো বেশি শক্ত করে জড়িয়ে ধরলাম। ও মা গো, ব্যথা পাচ্ছি তো। তো আপনার জন্য আমি কি করতে পারি? কি করবা মানে? আস্তে জড়িয়ে ধরো। কি লুচুনি মেয়ে গো বাবা, তবু ছাড়তে বলে না। ছাড়তে কেন বলবো? আমার তো ভালোই লাগছে। আচ্ছা ম্যাম, একটা কথা বলবো। বলো। 2 দিনের পরিচয় একটা ছেলের সাথে এভাবে শুয়ে থাকতে আপনার ভয় করছে না? না, তোমার প্রতি আমার পুরো বিশ্বাস আছে। হঠাৎ এত বিশ্বাস কোথা থেকে উদয় হলো? তোমার প্রতি আমার ভালোবাসা থেকে। কি? কিন্তু তখন যে না করলেন? এইটা তো এমনিই করেছিলাম। সত্যি? এত খুশি হওয়ার কিছু নেই, রাত হয়েছে অনেক, ঘুমাও এখন। কিন্তু আবার কি হলো? খিদে পাইছে খুব, সেই যে দুপুরে খাইছিলাম, তারপর থেকে তো আর খাওয়া নাই। ঠান্ডা লাগছে খুব। এখন আমি তোমার জন্য বিছানা ছেড়ে রান্নাঘরে যেতে পারবো না। তাহলে আমার কি হবে? আজ রাতের মতো লিপস্টিক খেয়ে পার করে দাও প্লিজ। চলবে না? চলবে মানে? একেবারে দৌড়াবে। কতক্ষণ এভাবে ছিল নিজেও জানে না। কিছুক্ষণ পর সিমি ম্যাম নিজেকে ছাড়িয়ে নিল। তারপর ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, আমার ঠোঁটগুলোকে তো খেয়েই ফেলেছো, এখনো পেট ভরে নাই? সারা রাত না খেয়ে থাকতে হবে, এখনই কি করে পেট ভরবে বলেন? কিস করতে না দিলে কিন্তু রান্না করতে পাঠাবো। আচ্ছা তুমি এখানেই থাকো, আমি রান্না করতে যাচ্ছি। দেখে মনে হচ্ছে ওনার মনটা খুব খারাপ। সিমিয়ামের একটা হাত ধরে আবার ওর পাশে শুয়ে দিয়ে আস্তে করে জড়িয়ে ধরলো। হঠাৎ এতটা পাল্টে গেলেন কি করে? হিমান্ত, আমার খুব ভয় করছে, যদি আমাদের মাঝে কিছু একটা হয়ে যায়। এত তাড়াতাড়ি আমার উপর থেকে বিশ্বাস উঠে গেল? কিচ্ছু হবে না, ঘুমিয়ে পড়েন। সিমি ওর বুকের মাঝে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়লো। ও কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লো। সকালবেলা ও ঘুম থেকে উঠে সিমি ম্যামকে পাশে দেখলো না। কেউ একজন ঘরের দিকেই আসছে মনে হলো। ঘুম ভাঙছে তাহলে? সিমিকে দেখে আবারও ক্রাশ খাইলো, কিন্তু তার চেয়েও বেশি অবাক হলো। অবাক হওয়ার কারণ হলো সিমি একটা নীল শাড়ি পরে এসেছিল, কিন্তু ওর প্রশ্ন হলো সিমি ম্যাম তো এখানে পুলিশের ড্রেস পরে এসেছিল, তাহলে এই শাড়ি কোথায় পেল?
কি হলো এইভাবে তাকিয়ে কি দেখছো? দেখছি না, ভাবছি। কি এত হা করে ভাবছো? বলছি, আগে বলেন রান্না হয়েছে? সব রেডি। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন? কি? এটা তো আপনাদের পুরাতন বাড়ি, তাই না? তাহলে এই শাড়ি, রান্না করার আসবাবপত্র এসব কোথায় পেলেন? আসলে আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছি। কি মিথ্যা কথা? এটা আসলে আমাদের পুরাতন বাড়ি নয়, তো এটা আমাদের বর্তমান বাড়ি। কি তাহলে আঙ্কেল আন্টি কোথায়? বাবা কিছুদিনের জন্য দেশের বাইরে চলে গেছেন, আর আমার মাকে আমি জন্মের পর দেখিনি। ও, আসলে আমি আপনাকে হার্ট করতে চাইনি। আচ্ছা এসব বাদ দাও, ওইদিকে ওয়াশরুম, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তার টেবিলে অপেক্ষা করছি। আমি ফ্রেশ হয়ে গিয়ে নাস্তা করে নিলাম। তুমি, আমাকে এখন থানায় যেতে হবে, যাবে তুমি? থানায় যাবেন মানে? এত সুন্দর করে শাড়ি পরলেন, এখন এই শাড়ি পরে থানায় যাবেন? না, এইভাবে যাওয়া যাবে না, পুলিশের ড্রেস পরেই যেতে হবে। তাহলে এই সকালবেলা শাড়ি পরার কি দরকার ছিল? কেন পরেছিলেন? শুধু তো। হাই সিমি। হাই হিরণ। সিমি দৌড়ে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরলো। সিমিকে দেখে মনে হচ্ছে আজ সে অনেক খুশি। কেমন আছো সিমি? ভালো। এতদিন পর মনে হলো এই সিমির কথা। তারপর তারা আরো কিছু কথা বললো। হেমন্তর কেন জানি অনেক কষ্ট হচ্ছিল। তাদের এমন জড়িয়ে ধরা, তাদের কথা বলার ধরন, এসব ওর গায়ে এক একটা কাটার মতো লাগছিল। ওইদিকে সিমি ম্যামকে মনে হচ্ছিল সে আজ অনেক খুশি। কেন জানি আজ প্রিয় মানুষটিকে খুশি দেখেও কষ্ট হচ্ছে অনেক। কে এই ছেলে? হঠাৎ কোত্থেকে জুড়ে বসলো। হঠাৎ দেখলো সিমি ম্যাম ছেলেটাকে নিয়ে ওর দিকেই আসছিল। এসো তোমাদের পরিচয় করিয়ে দিই। হিমান্ত এ হলো হিরণ, আমার কাজিন। আর হিরণ এ হলো হিমান্ত, আমার বেস্ট ফ্রেন্ডের ছোট ভাই। হাই হেমন্ত। হাই। হিমান্ত তুমি এখন বাড়ি চলে যাও, কেমন? আর আপনি? আমি হিরণকে নিয়ে থানায় যাব। আচ্ছা। এমনি এসেছিল। শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে। তাই? তা হঠাৎ শাড়ি কেন পরেছিলে? আমার জন্য বুঝি? আবার হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য। আর কিছু শুনতে পেল না, বেরিয়ে গেল বাড়ি থেকে। ভালো লাগছে না কিছুই। খাতাটা হাতে নিয়ে চলে গেল কোচিংয়ে। কোচিং শেষ করে পাশের দোকান থেকে একটা সিগারেট আর একটা দেশলাইয়ের প্যাক কিনে একটা পুকুর পাড়ে গিয়ে বসে রইল। এ জায়গায় প্রায় সময় এসে বসে থাকে। পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে, সেখান দিয়ে সব সময় গাড়ি চলাচল করে। সেখানে বসে সিগারেট খাচ্ছিল আর আকাশের দিকে ধোঁয়া ছাড়ছিল। হঠাৎ একটা গাড়ির দিকে চোখ গেল। গাড়ির গ্লাসটা নামানো, ভিতরে হিরণ আর সিমি ম্যাম বসে হাসাহাসি করছে আর কথা বলছে। তার থেকেও বেশি অবাক হলো সিমি ম্যামের গায়ে শাড়ি দেখে। উনি তো বলেছিল থানায় শাড়ি নিয়ে যাওয়া যাবে না, তাহলে এটা কি? ওই ছেলের সাথে কি করে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে? ওর বোঝার আর কিছুই বাকি নেই, যা বোঝার তা এতক্ষণে বোঝা হয়ে গেছে। ওদের সম্পর্ক শুধু কাজিনের মধ্যেই নেই, অন্য কিছুও আছে। একটা রিক্সা নিয়ে বাড়ি চলে গেল। বাড়ির বাইরে এসে কলিং বেল চাপতেই ওর আপু এসে দরজা খুলে দিল। কি ভাই, সারা রাত কই ছিলি? তোর বান্ধবীর কাছে। তা আমার বান্ধবীটা কেমন? টক ঝাল মিষ্টি, তাই না? ইস, পুরোটাই ঝাল। মিষ্টি কানা করেও নাই। শর্তাবু ভাল লাগছে না। ভালো লাগবে কি করে? সিমিকে তো বাসায় রেখে এসেছিস, তাই এখানে নিয়ে আসলি না কেন? আমার ছোট ভাইয়ের হবু বউটাকে একটু নতুন ভাবে দেখতাম। দূর, দাঁড়া, তোকে দেখাচ্ছি। আম্মু কোথায়? তুমি কি রে, এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? কি আজব জায়গায় হান্দাইলাম মাইরি, এখানে সারও চাচাই। কি হলো, কথা বলছিস না কেন? চিল্লাচ্ছি কি আর সাধে? দেখো তোমার বুড়ি বলে কি। ও, এখন আমার মেয়ের দোষ হয়ে গেল, তাই না? আপনি মেয়ে নিয়ে ঘুরতে পারবেন, আর আমার মেয়ে বললেই দোষ। মাফ কর মা আমার, আর জীবনও তোমার মেয়ের ব্যাপারে নালিশ করব না। বুঝতে পারছি আজ বাবা ঘরে নেই বলে কেউ আমার পক্ষে নেই। কে বলেছে আমি ঘরে নেই? ওই মেয়েবাসটা আসছে তাহলে। ঘর থেকে ভালোভাবে চারদিকে দেখলো, না, এটা তো দেখছে ওদেরই বাড়ি। মাইডালা, এটা কোথায় এসে ঢুকলাম? নিজের বাপেও আমারে মেয়ে বাজ কয়। এখানে দাঁড়িয়ে হা করে কি দেখছিস? যা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, বাকি সব পরে বলবো। আরো কিছু বলবি? তুই ঘরে যা তো। হেমন্ত ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিল।
কিছুক্ষণ বিছানায় শুয়ে থেকে ভাবতে লাগলো, বাড়িতে বাবা মা এসব কি বলছে, তারা জানলো কি করে এসব ভাবছিল। তখন লক্ষ্য করলো ওদের ঘরের দিকেই কেউ আসছে। ভিতরে আসার পর দেখলো ওর আপুই আসছিল। কি রে, কি এত ভাবছিস? এসব কি আপু, বাবা মা এসব কি বলে? কি আবার, যা বলার তাই বলেছে। এসব বাড়িতে তুই বলেছিস তাই না? আমি কি এসব ইচ্ছে করে বলেছি নাকি? তো তারপর মা জিজ্ঞাসা করেছিল যে সন্ধে হয়ে আসছে, তুই এখনো ফিরছিস না কেন। তুই কি বলেছিস? আমি বলেছি তুই তোর শ্বশুর বাড়িতে আছিস, আজকে ফিরতে পারবি না। কি? আর মা এমনি এমনি মেনে নিল? মানবে না কেন? সিমিকে তো মা পছন্দ করতো, আর মার পছন্দই বাবার পছন্দ, তাই বাবাও মেনে নিল। বাহ, সবকিছু এত সহজেই ঠিক হয়ে গেল। আচ্ছা এসব বাদ দে এখন। এখন বল, সিমিকে কোন দিন ঘরে আনবি? দেখি, বেঁচে থাকলে আনবো একদিন। বেঁচে থাকলে আনবি মানে? তুই মরার কথা কেন বলছিস ভাই? আরে আপু, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? আমি তো ফান করেছিলাম। এইসব বিষয়ে মজা করতে নেই, তুই এখানে বসে থাক, আমি খাবার নিয়ে আসছি। ওকে। আসলে ওর আপু ওকে অনেক ভালোবাসে, তাই ওর কোনো ক্ষতি আপু সহ্য করতে পারে না। অন্য কোনো বোন হয়তো তার ভাইকে এত ভালোবাসবে না। কিছুক্ষণ বসে থাকার পর ওর আপু খাবার নিয়ে আসলো। খেয়ে দিয়ে বিকেলবেলা একটু ঘুরতে বের হলো। আর বিকেলবেলা একা একা রাস্তা দিয়ে হাঁটা ওর ছোটবেলার অভ্যাস। হাঁটছে আর ভাবছে সবকিছু এত সহজে কি করে হয়ে যেতে পারে। ওর মন বলছে খুব তাড়াতাড়ি ওর কিছু একটা ঘটবে, কিন্তু সেটা কি? সিমি ম্যাম ওর জীবন থেকে হারিয়ে যাবে, নাকি তার থেকেও বড় কিছু ঘটতে চলেছে ওর সাথে? কখন যে সন্ধে হয়ে এলো বুঝতে পারেনি। সূর্যের দিকে তাকিয়ে দেখলো সূর্য একটু একটু দেখা যাচ্ছে, তাই বাড়ি চলে আসলো। রাতে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। বেরিয়ে পড়লো কোচিং এর উদ্দেশ্যে। রিকশায় করে যাচ্ছিল। বাড়ি থেকে একটু দূরে যেতেই লক্ষ্য করলো একটা ছোট ট্রাক ভর্তি কিছু জিনিস নিয়ে যাওয়া হচ্ছে ওদের বাড়ির দিকে। কিন্তু এগুলো ওদের এদিকে গিয়ে কি করবে? হয়তো অন্য কোথাও যাবে। হঠাৎ করে রিকশাওয়ালা মামা রিকশাটা দাঁড় করিয়ে ফেললো। কি হলো মামা, রিক্সা দাঁড় করালেন কেন? দেখেন না মামা, সামনের গাড়িটা রাস্তা দিচ্ছে না। সামনের গাড়িটার দিকে তাকালো। এই গাড়িটাকে কোথাও যেন দেখেছে, ঠিক মনে পড়ছে না। দেখতে পেলো গাড়ি থেকে একটা লোক বেরিয়ে এলো। আরে, এ তো সিমি ম্যামের কাজিন হিরণ। এখন মনে পড়ছে এই গাড়িটাকে কোথায় দেখেছে। এটাকে তো গতকাল সিমি ম্যামদের বাড়ির সামনে দেখেছিল, কিন্তু এই মালটা হঠাৎ ও রাস্তা আটকালো কেন? হাই মিস্টার হিমু। কিছু বলছি না, শুধু তার ভাবটা দেখছি। কি হলো, কথা বলছো না যে? ও কথা বলতে হবে? আচ্ছা ভাইয়া, আপনার হঠাৎ এভাবে ভিলেন স্টাইলে এন্ট্রি নেওয়ার কারণটা কি আমি জানতে পারি? চুপ কর। ভেবেছিলাম ভালোভাবে কথা বলে সবকিছু মিটিয়ে নেব, কিন্তু তুই তার কোনো রাস্তায় রাখিসনি। দেখেন ভাই, আপনি ভদ্রভাবে বলেন কিংবা অভদ্রভাবে, সেটা নিতান্তই আপনার ব্যাপার, কিন্তু আপনি যা বলার স্পষ্টভাবে বলেন। কি মিটিয়ে নেওয়ার কথা বলছেন? তুই সিমিকে ভুলে যা, তার সাথে দেখা করা কিংবা কথা বলার কোনো চেষ্টা করবি না। ও, আপনি তাহলে আমাদের ভালোবাসায় ভিলেনের অভিনয় করেছেন? তোদের ভালোবাসা মানে? সিমি তোকে কোনো দিনও ভালোবাসেনি, আর বাসবেও না। এই কথাটা তো সিমি বলবে, আপনি বলার কে? আমি সিমির হবু বর। সামনের সপ্তাহে আমাদের বিয়ে। হিমু কোনো কথা বলতে পারছে না। বিয়ে কথাটা শুনি যেন ওর সারা শরীর কেঁপে উঠলো। তাই বলছি সিমির থেকে দূরে থাক। মামা চলেন তো। তারপর রিকশাওয়ালা মামাকে বলল হিরণকে কাটিয়ে চলে যেতে। মামাকে বলল থানার সামনে নামিয়ে দিতে, ওকে একটু সিমি ম্যামের সাথে কথা বলতে হবে। থানার সামনে নেমে গিয়ে রিকশার ভাড়া দিয়ে চলে গেল থানায়। সোজা সিমি ম্যামের টেবিলের সামনে গিয়ে চেয়ারটাতে বসে পড়ল। হাই হিমু, কি খবর তোমার? এই তো ম্যাম ভালো, আপনি কেমন আছেন? ভালো। তা আজকে এত সকাল সকাল কি মনে করে এখানে? আপনি এত তাড়াতাড়ি এতটা কি করে পাল্টে গেলেন ম্যাম? কই না তো। ম্যাম, আমি আপনাকে বিয়ে করতে চাই। কি হলো, হাসছেন যে? হিমান্ত, তুমি কি পাগল হয়ে গেছো? আগামী সপ্তাহে হিরণ আর আমার বিয়ে। কি, আপনি এই বিয়েতে রাজি? রাজি না হওয়ার কি আছে? আমার বাবার পছন্দই আমার পছন্দ। কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন বলেছিলেন। আরে সেটা তো আমি এমনি বলেছিলাম, আবেগে পড়ে। ম্যাম, আপনি কি সিরিয়াস? কেন, তোমার কি ফান মনে হচ্ছে? ছি, আমি ভাবতেও পারছি না ম্যাম, আমি এত নিজ কাউকে ভালোবেসেছি।
এখন আমার ভালোবাসার প্রতি আমার ঘৃণা হচ্ছে। ভালো থাকবেন। থানা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল আর সিমি ম্যামের অদ্ভুত ভালোবাসার কথা ভাবছিল। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো ওর আপুর ফোন। রিসিভ করলো। আপু বলো। কোথায় তুই? সকাল থেকে তোকে খুঁজে পাচ্ছি না। কোচিংয়ে এসেছিলাম। তা বলে যাবি তো, তুই যেখানে আছিস তাড়াতাড়ি বাড়িতে আয়। এখন না, পরে আসবো। তোর কণ্ঠ এমন লাগছে কেন? কিছু না, এমনি। বল কি হয়েছে? হিরো নামের একটি ছেলের সাথে সিমি ম্যামের বিয়ে ঠিক হয়ে গেছে। তাতে কি হয়েছে? যার যোগ্যতা আছে সেই সিমিকে বিয়ে করবে। তোর তো কোনো যোগ্যতাই নেই। তুই এই কথা বলছিস আপু? কি হয়েছে তোর? সত্যি বলতে কিছু হতে হয় নাকি? তুই এসব বাদ দিয়ে তাড়াতাড়ি বাড়িতে আয়। ভালো থাকিস আপু। পাশেই একটা পুকুর দেখতে পেল। ফোনটা পুকুরেই ছুঁড়ে মারলো। আজ নিজেকে ওর অনেক বড় অসহায় মনে হচ্ছে। সিমি ম্যামকে এভাবে হারাতে হবে ভাবতেও পারেনি। যেখানে ওর আপু নিজের বোন হয়ে ওকে এত কিছু বলল, সেখানে সিমি ম্যাম তো কোনো আবেগী রাজকন্যা। এসব ভাবছিল আর রাস্তা দিয়ে হাঁটছিল। কখন থেকে একটা গাড়ি সামনে থেকে হর্ন বাজিয়ে আসছিল, শুনতেই পায়নি। অতঃপর গাড়ির নিচে পড়লো। গাড়ির সাথে ধাক্কা খেয়ে পাশেই থাকা ল্যাম্পপোস্টে মাথাটায় আঘাত পেল। তারপর আর কিছুই মনে নেই। যখন হেমন্ত চোখ খুলল তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো। পাশে একজন ভদ্রমহিলাকে দেখতে পেল, কিন্তু মহিলাটাকে কিছুতেই চিনতে পারলো না। উঠে বসার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। সারা গায়ে ব্যথা অনুভব করছে, বিশেষ করে মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করলো। ও উঠে বসার চেষ্টা করছে, তা দেখে মহিলাটি কাছে আসলো। কি করছো বাবা? তুমি এখন অসুস্থ, শুয়ে থাকো। কে আপনি? আর আমি কে? এখানে কি করছি? তুমি আমার মেয়ের গাড়ির নিচে পড়েছিলে? তুমি কি কিচ্ছু মনে করতে পারছো না? না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। কে আমি? কি আমার পরিচয়? মাথায় প্রচণ্ড আঘাতের ফলে ওনার স্মৃতিশক্তি চলে গেছে। আপনি ওনাকে একটু বিশ্রাম দিন। আজ অনেক দিন পরে সবেমাত্র ওনার জ্ঞান ফিরেছে, একটু বিশ্রাম করতে দিন। কতদিন পর আমার জ্ঞান ফিরেছে? আজ 20 দিন হলো। ও ওকে বাবা, তুমি বিশ্রাম নাও, আমি ওনার সাথে কথা বলে আসছি। জি আচ্ছা। তারপর ডাক্তার আর মহিলাটি চলে গেল। হেমন্ত শুয়ে শুয়ে ভাবতে লাগলো, কে আমি? নাম কি আমার? আমি কি একা? আমার কি কেউ আছে? থাকলে আমি এতদিন ধরে এখানে পড়ে আছি, কেউ আমার খোঁজ নিল না কেন? এসব ভাবতে গিয়ে মাথায় আবার ব্যথা শুরু হয়ে গেছে। এসব ভাবতে গিয়ে আবারও মাথা ব্যথা শুরু করে দিয়েছে। এভাবেই কখন যে ঘুমিয়ে পড়লো মনে নাই। চোখ মেলে দেখলো একটা মেয়ে তার পাশে বসে আছে। মেয়েটাকে যেন ও আগেও কোথাও দেখেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। এখন কেমন আছেন? ভালো। নাম কি আপনার? জানি না। আপনি কে? আপনি আমার গাড়ির নিচেই পড়েছিলেন। ও আচ্ছা, আপনি কি কিছুই মনে পড়ছে না? না। ওকে, সমস্যা নাই। আমি হিমি। আপনি? মেয়েটি ওর দিকে এক হাত বাড়িয়ে ও আর কিছু না বলে শুধু মুচকি হাসি দিল। মেয়েটার কাণ্ড দেখে হেমন্তর অনেক হাসি পাচ্ছে। ও সরি, আপনি তো আপনার নাম জানেন না। আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর। আপনারটাও। আচ্ছা, আমি আপনাকে একটা নাম দিই। হুম। কিন্তু কি নাম দেওয়া যায়? আচ্ছা, আমার একটা পছন্দের নাম আছে, ওইটা রাখবো। আপনার যা ইচ্ছা। আচ্ছা, অভি রাখলে কেমন হয়? ভালোই তো। আপনার পছন্দ হয়েছে? কি একটু একটু কথা বলছেন? যা জিজ্ঞেস করি শুধু তারই রিপ্লাই দিচ্ছেন। আপনার কিছু জিজ্ঞেস করার নাই? তাহলে জিজ্ঞেস করেন। কি জিজ্ঞেস করবেন? আমার পরিচয়। উফ, থাকেন আপনি আপনার পরিচয় নিয়ে। বুঝতে পারছে না হিমি হঠাৎ এত রেগে চলে গেল কেন, আল্লাহই জানে। কিছুক্ষণ এভাবেই শুয়ে রইল। হিমি যতক্ষণ ছিল ততক্ষণ ভালোই লাগছিল, যদিও মেয়েটি বেশি কথা বলে। কিছুক্ষণ এভাবে শুয়ে থাকার পর দেখতে পেল সেই ভদ্র মহিলাটি, হিমুর আম্মু, কেবিনে আসলো। সাথে হিমিও আসলো। এই যে মিস্টার অভি, আপনি এখানে আমাদের সাথে বাড়ি যাচ্ছেন। অভি? এটা আবার কি? এই হলো অভি, আমি নাম দিয়েছি। তুই পারিসও বটে। এই যে মিস্টার, উঠে বসুন। কিন্তু আমি কার বাড়ি যাব? কেন? আমাদের বাড়ি। কিন্তু কোনো কিন্তু না, উঠে বসো। তারপর একটা ডক্টর এসে হিমান্তকে তুলে দাঁড় করালো। ধরে ধরে বাইরে একটি গাড়িতে নিয়ে বসালো।
হেমন্তকে ড্রাইভিং সিটের পাশের সিটটাতে বসানো হলো। হিমির আম্মু বসলো পিছনের সিটে এবং হিমি বসলো ওর পাশে ড্রাইভিং সিটে। তার মানে হিমি গাড়ি ড্রাইভ করবে। হিমি ড্রাইভ করছিল। অভি, তোমার সামনে বসতে সমস্যা হলে তুমি পিছনের সিটে এসে বসতে পারো। না মা, ওর কোনো সমস্যা হবে না, আমি আছি তো। ওর আর গাড়িতে কোনো কথা বললো না। গাড়ি গিয়ে থামলো এক বিশাল বাড়ির সামনে। একে একে গাড়ি থেকে সবাই নামলো। হিমি ওকে ধরে ধরে একটা ঘরে বিছানায় নিয়ে বসিয়ে দিল। আজ থেকে এখানেই তুমি থাকবে, কোনো অসুবিধা হলে আমাকে বলবে, ঠিক আছে? হুম। আচ্ছা, আমরা তো সমবয়সী, আমরা কি বন্ধু হতে পারি না? হুম। আচ্ছা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। হুম। খালি হুম হুম আর হুম, আর একটা কথাও বলতে পারে না। ও আরো কিছুক্ষণ বসে থেকে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর হিমি খাবার নিয়ে এলো। ও সেগুলো থেকে কিছু খাবার খেয়ে নিল। তারপর হিমি ওকে কিছু ঔষধ খাইয়ে দিয়ে চলে গেল। ও শুয়ে শুয়ে ভাবতে লাগলো, হিমি মেয়েটা সত্যি খুব ভালো, অল্পতেই মানুষকে আপন করে নেয়। ওর অনেক কেয়ার করে। ও যদি পাশে থাকে তাহলে ভুলেই যায় যে ওর একটা অতীত আছে। কিন্তু কি সেই অতীত? ও কে? এখানেই বা কি করে এলো? ওর কি কোনো আত্মীয় স্বজন আছে? তাহলে তারা কেন ওকে খুঁজছে না? এসব ভাবতে ভাবতেই আবার মাথাটা ঝিমঝিম করছে। কখন যে ঘুমিয়ে পড়লো মনে নেই। 6 মাস পর। এই 6 মাসে অনেক কিছু পাল্টে গেছে। হিমি আর হিমান্তর মাঝেকার বন্ধুত্বটাও অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে। হিমান্তটা না হয় বাদ দিলাম, হিমি ওকে এক মুহূর্তের জন্য আড়াল করতে চায় না। হিমির পরিচয়টা দিয়ে দেই। হিমি হলো পরিবারের একমাত্র মেয়ে। হিমির আপন বলতে একমাত্র মা ছাড়া আর কেউ নেই। হিমি এখন ইন্টার 2য় বর্ষে লেখাপড়া করছে। পরিচয় পর্ব শেষ। এখন হিমান্তর কথাই আসা যাক। বাড়িতে সারা দিন শুয়ে বসে কাটাতে হয়। এখনো স্মৃতিগুলো ওকে আরো বেশি তাড়া করে বেড়ায়, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না কেউ। এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়লো মনে নেই। রাস্তা দিয়ে একা হাঁটছিল। এই হিমু, কেউ একজন পিছন থেকে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখলো হিমি ওকে ডাকছে। কিন্তু হিমি ওকে হিমু বলে কেন ডাকবে? হিমুকে। এই হিমু, তোমাকেই বলছি। কথা বলার চেষ্টা করেও কথা বলতে পারছে না। হিমি ওকে দূর থেকেই এগুলো বলছে, এক পাও নড়ছে না। হিমান্ত অনেক চেষ্টা করেও কোনো কথা বলতে পারছে না। আস্তে আস্তে হিমি অদৃশ্য হয়ে গেল। হিমি অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে হিমান্ত যেন কথা বলার শক্তি ফিরে পাচ্ছে। হিমি চিৎকার দিয়ে বিছানা থেকে উঠে বসলো। সারা শরীরে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। তার মানে ও স্বপ্ন দেখছিল। ওইদিকে আন্টি আর হিমি ও চিৎকার শুনে ঘরে চলে এসেছে। হিমি ওর পাশে এসে বসলো। হিমুকে? আমি কি করে বলবো হিমুকে? আমি তো এই নাম প্রথমবার শুনলাম। তাহলে তুমি আমাকে এই নামে ডাকতেছিলে কেন? আমি কখন তোমাকে এই নাম ধরে ডাকছি? এই তো কিছুক্ষণ আগে। অভি, তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছো। আমি এই মাত্র আমার ঘর থেকে এলাম। হ্যাঁ বাবা, হিমি তো এই মাত্র আমার সাথে এলো। হিমান্ত কোনো কথা বলছে না। হতে পারে এটা ওর স্বপ্ন, কিন্তু এরকম স্বপ্ন কেন দেখলো? প্লিজ অভি, তুমি এখন ঘুমাও। কালকে তোমাকে একটা সংবাদ দিব। আমি জানি তুমি এটা শুনে অনেক খুশি হবে। কি সংবাদ? হুম, সেটা সকালেই বলবো। আম্মু চলো তো এখান থেকে। হিমি আর তার আম্মু সেখান থেকে চলে গেল। হিমান্ত ওভাবেই শুয়ে পড়লো আর ভাবতে লাগলো এই স্বপ্নের মানে কি? কেন দেখলো ও এই স্বপ্ন? এটা কি ওর অতীতের কোনো দৃশ্য? এসব হাজারো প্রশ্ন ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো মনে নেই। সকালবেলা হিমিটাকে ঘুম ভাঙলো। ঘড়িতে তাকিয়ে দেখলো 9টা বাজে। উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেল। হিমিকে দেখে আবারও ক্রাশ খাইলো। মানে হিমির প্রতি ও সবসময় ক্রাশিত। খাবার টেবিলে এসে দেখলো হিমি রেডি হয়ে টেবিলে বসে আছে। সাধারণত হিমি যখন কোথাও ঘুরতে যায় তখনই এইভাবে তৈরি হয়, কিন্তু আজ কোথায় যাবে? খাওয়া শেষে হিমি, তুমি না বলেছিলে একটা সুসংবাদ দিবে, কি সেটা? বলবো। আর বেশি কথা বলিস না, বলে ফেল। আমি হ্যাঁ, তুমি পুলিশে জয়েন করছি। কি? এটা তো দারুণ খুশির সংবাদ। এই নাও মিষ্টি খাও। হিমি টেবিলে থাকা মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি ওর মুখের সামনে ধরে, আর হিমান্ত সেটা তার হাত থেকেই খেয়ে নিল। মিষ্টি তো এমনিতেই মিষ্টি, তার মাঝে সেটা যদি ক্রাশের হাতে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নাই। আন্টিও রান্নাঘরে চলে গেল। কিন্তু তুমি এখন কোথায় যাচ্ছ? কেন? থানায়। তাহলে এই পোশাকে কেন? পুলিশের ড্রেস কোথায়?
কারণ পুলিশের ড্রেস পরলে তুমি ঠিক থাকতে পারবে না তাই। মানে কি? জবাবে কিছুই বললো না, শুধু একটা চোখ টিপ মারলো। আর তা দেখে ওর পরাণ যায় যায়। এই হিমি, তুই কি এখনই বেরিয়ে পড়ছিস? হঠাৎ আন্টি রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, আর এদিকে হিমি তাড়াতাড়ি করে দূরে সরে গেল। হ্যাঁ মা, কেন? থানায় গিয়ে চেঞ্জ করে নেব। আর হ্যাঁ, অভিষেককেও সাথে নিয়ে যাস। বেচারা বাড়িতে একা একা কত বসে থাকবে, কিছুদিন তোর সাথে ঘুরে আসুক। তুমি ঠিক বলেছো, আমিও এটাই ভাবছিলাম। অভি, তুমি তৈরি হয়ে এসো, আমি এখানে অপেক্ষা করছি। কিছুদিন মানে কতদিন? সপ্তাহখানেক। না হিমি, আমার ভালো লাগছে না, আমি বরং অন্য একদিন যাব। কোনো অজুহাত শুনবো না, তুমি এখনই রেডি হবে ব্যাস। বলে হিমি একটা সোফায় বসে পড়লো। অনেক চেষ্টার পরেও হিমির জেদের সাথে হার মানতে হলো। অবশেষে তৈরি হয়ে নিতে হলো। আন্টির কাছ থেকে বিদায় নিয়ে হিমির সাথে বেরিয়ে এলো। হিমি আর ও একটা গাড়ি করে যাচ্ছিল। হিমিকে দেখলো অনেকটা খুশি খুশি লাগছে। হঠাৎ এত খুশি কেন জানতে পারি? আজ প্রথম তোমার সাথে লং ড্রাইভে যাচ্ছি তো তাই। ও, এখানে এত খুশি হওয়ার কি আছে? তুমি বুঝবা না। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? কলেজে। কেন? আমাদের তো এখন থানায় যাওয়ার কথা, তাই না? কিন্তু কলেজ ফ্রেন্ডদের কাছ থেকে বিদায় নিতে হবে না? আচ্ছা, সবার কাছ থেকে তো বিদায় নিচ্ছ, তুমি কোন থানায় জয়েন করছো সেটা তো বলছো না। সেটা গেলেই দেখতে পারবে। তারপর আর কিছুক্ষণ গিয়েই হিমি গাড়িটাকে দাঁড় করিয়ে ফেললো। চারদিক লক্ষ্য করে বুঝতে পারলো যে এটা হিমিদের কলেজ। ও কিছু বলার আগেই হিমি বলতে লাগলো, চুপচাপ এখানে বসে থাকো, আমি আসার আগ পর্যন্ত এখান থেকে কোথাও যাবে না, ঠিক আছে? কিন্তু তুমি কোথায় যাচ্ছ? ফ্রেন্ডদের সাথে দেখা করে আসার জন্য। তাহলে আমিও আসি। লুচু কোথাকার, খুব শখ মেয়ে দেখার, তাই না? আমার খুব ইচ্ছে একটা সত্যিকারের সুন্দরী মেয়ে দেখবো। জ্ঞান ফেরার পর থেকে শুধু একটা ময়দা সুন্দরী দেখতে দেখতে আর ভাল লাগে না। চুপচাপ বসে থাকো, আর একটা কথা বললে তালা লাগিয়ে দিব, তালা লাগিয়ে দিয়ে চলে যাব। হিমান্ত চুপ করে বসে আছে। হিমি গাড়ি থেকে বেরিয়ে বাইরে চলে গেল। যাওয়ার সময় ভুলবশত ফোনটা ফেলে রেখে চলে গেছে। ফোনটা হাতে নিয়ে দেখলো লক করা, পাশেই একটা হেডফোন পড়েছিল। ফোন লক করা থাকলেও হেডফোন দিয়ে গান শোনা যায়। ওইটা কানে লাগিয়ে গান শুনতে লাগলো। প্রায় 10 মিনিট পর দেখলো হিমি তার 3জন বান্ধবীকে নিয়ে এদিকেই আসছে। গাড়ির কাছে এসে, এই রিমি, তোরা 3জন পিছনে গিয়ে বস। কিন্তু ছেলেটিকে? সেটা জেনে তোরা কি করবি? না কিছু না, এমন একটা ছেলেকে সাথে নিয়ে ঘুরছিস, এটা লোকে জানলে ছেলেটাকে মেয়েরা কবে কিডন্যাপ করে নিত। তোরা উঠবি নাকি আমি চলে যাব? উঠবো না মানে? এমন সুযোগ কি হাতছাড়া করা যায়? সবাই গাড়িতে উঠে বসলো। হিমান্ত বসে আছে হিমির পাশে, মানে ড্রাইভিং সিটের পাশে। হিমিকে দেখে মনে হচ্ছে প্রচুর রেগে আছে। কিন্তু হিমি এই মেয়েগুলো আর ওকে নিয়ে কোথায় যাচ্ছে? আর এই মেয়েগুলোই কিসের সুযোগের কথা বলছিল? 4 জনে মিলে ওকে জবাই করবে না তো আবার? গাড়ি চলছে আপন গতিতে, কারো মাঝে কোনো কথা নাই, শুধু পিছনের মেয়েগুলো ফিসফিস করে কথা বলছিল। এই যে শুনছেন, আপনার নামটা জানতে পারি? অভি। বাহ, খুব সুন্দর নাম তো। কে রেখেছে এই নামটা? আন্টি নিশ্চয়ই। আন্টি মানে? মানে আপনার আম্মুর কথা বলছি আর কি। না তো? হিমি রাখছে। কি? কেন শুনতে পাসনি? তোদের আন্টি রাখছে, হিমি আন্টি। আর এই ছেলে তোদের আঙ্কেল হয়, বুঝলি? কেউ কোনো কথা বলছে না, সবাই চুপ। তারপর গাড়িটি গিয়ে একটা রেস্টুরেন্টের সামনে থামলো। হিমি তার সকল বান্ধবীদের নিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেল। আর হিমান্ত পালিয়ে যাবে এই ভয়ে ওকে গাড়ির ভিতরে রেখে দরজা চাবি দিয়ে বন্ধ করে দিয়ে গেছে হিমি। অনেকক্ষণ বসে থাকার পর হিমিকে বাইরে আসতে দেখা গেল। হিমি একা একা গাড়ির কাছে আসছিল। হিমি গাড়ির কাছে আসতেই একটি ছেলে হিমির পথ আটকে দাঁড়ায়। কে আপনি? আমার পথ কেন আটকে দিচ্ছেন? সরেন বলছি। সিমি, তুমি এসব কি বলছো? তুমি এখানে কি করে? তুমি আমাকে চিনতে পারছো না? না তো, আমি আপনাকে কি করে চিনবো? আর আমি সিমি না, হিমি। হিমি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি হিরণ। দেখেন, আপনি কে আমি চিনি না। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমি হিমি, আমি আপনাকে বা সিমি নামের কাউকে চিনি না। সিমি তুমি? সরেন তো, আমার তাড়া আছে। হিমি লোকটিকে ধাক্কা দিয়ে সরিয়ে গাড়ির কাছে চলে আসলো।
হিমি গাড়ির দরজা খুলে গাড়িতে ঢুকে পড়লো। তাই ছেলেটি হিমান্তকে কিংবা হিমান্ত ছেলেটাকে কেউ কাউকে দেখতে পারলো না। হিমি গাড়ি ড্রাইভ করছিল। ছেলেটি কে ছিল? চিনি না, সিমি সিমি বলে আমার মাথা খেয়ে নিচ্ছিল। ও ছেলেটি হয়তো পাগল, তাই না? হয়তো, না হলে আমাকে সিমি বলতে যাবে কেন? আচ্ছা, তোমার বান্ধবীরা কোথায়? কেন মিস করব তাদেরকে? আরে তা না, ওরা হঠাৎ তোমার সাথে কেন এলো আর ওই রেস্টুরেন্টে কেন থেকে গেল, এটাই জানতে চাইছিলাম আর কি। ও আসলে আমি যে পুলিশে জয়েন করেছি এটা ওদেরকে বলার পর ওরা বলল যে ওদেরকে ট্রিট দিতে হবে, তাই সাথে করে নিয়ে এলাম। ও তাই বলো। আচ্ছা, আমাদের গন্তব্যে যেতে কতক্ষণ লাগবে? 3-4 ঘন্টা। ও আচ্ছা। তুমি গাড়ি চালাতে পারো? জানি না, মনে হয় পারবো না। আমি আবার শিখাইলেও পারবা না? জানি না। জানো কি তুমি? এদিকে এসো, আমি শিখিয়ে দিচ্ছি। হিমি গাড়িটাকে থামিয়ে ওকে ড্রাইভিং সিটে বসিয়ে দেয়। সে পাশের সিটে বসে গেল। হিমি, আমি পারবো না তো। চুপ, আমি যেভাবে বলছি সেভাবেই চালাও। হিমি হিমান্তকে কিছুক্ষণের মধ্যে পাকা ড্রাইভার বানিয়ে ফেললো। ও ভাবতেও পারেনি এত তাড়াতাড়ি শিখে ফেলবে। হিমি, আমি তো রাস্তা চিনি না, কোন দিক দিয়ে যাব? দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। হিমি তার ফোন বের করে লোকেশন অন করে একটা জায়গার লোকেশন দেখিয়ে বলল, এইখানে যাবে। হিমান্ত ওই লোকেশন দেখেই ড্রাইভ করছিল, আর হিমি এইদিকে সিট বেল্ট না লাগিয়ে হিমান্তর কাঁধে মাথা দিয়ে ঘুমাচ্ছে। ঘুমান্ত অবস্থায় হিমিকে খুব মায়াবী লাগছিল, তাই আর ঘুমের মাঝে বিরক্ত করেনি। প্রায় 2 ঘন্টা পর লোকেশনে দেখাচ্ছে ওরা কাছেই চলে এসেছে, তাই হিমিকে ডাকতে লাগলো। হিমি, বলো। একবার ডাক দিতে উঠে পড়লে, তুমি ঘুমাওনি? না তো। তাহলে এতক্ষণ ওভাবে শুয়েছিলে কিভাবে, ঘুম পাইনি? তোমার কাঁধে মাথা রেখে তো আমি ঘন্টার পর ঘন্টা না ঘুমিয়ে কাটিয়ে দিতে পারি। তাই? আমরা তো প্রায় এসে পড়েছি, তোমার ফোনের লোকেশন বলতেছে। গাড়ি থামাও। কেন? এমনি থামাও। ওকে। রাস্তার একপাশে গাড়িটাকে দাঁড় করিয়ে ফেললাম। বাইরে যাও তো একটু। কিন্তু কেন? এই ড্রেসে যাওয়া যাবে না, পুলিশের পোশাক পরতে হবে, তাই ড্রেস চেঞ্জ করব। তাই বলে গাড়িতে? আচ্ছা, তুমি বাইরে না গেলেও সমস্যা নাই, আমি এইভাবেই চেঞ্জ করছি। না না থাক, আমি বাইরে যাচ্ছি। বাইরে যাবে এমন সময় হিমি ওর হাত ধরে টান দিয়ে আবার ভিতরে নিয়ে আসলো। কি করছো, কি ছাড়ো? না, এখন আর ছাড়াছাড়ি নাই। কেন? আই লাভ ইউ অভি। ও কিছু বলতে যাবে তার আগেই হিমি ওর ঠোঁটে তার ঠোঁট বসিয়ে দিল। হিমান্ত ভাবতে পারেনি হিমি এমন একটা কাজ করে বসবে। ওর ভালো লাগছিল না এমন নয়, কিন্তু ওর নিজের ভিতরে এক ধরনের অপরাধবোধ কাজ করছিল। হিমির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ও গাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো। হিমিও হয়তো এমনটা আশা করেনি। ওর পিছু পিছু হিমিও গাড়ি থেকে নেমে এলো, এসে ওর একটি হাত ধরে দাঁড়িয়ে রইল। কি হয়েছে অভি? আমারও তো একই প্রশ্ন, কি হয়েছে তোমার? কেন? দেখো হিমি, তুমি বা আমি, আমরা কেউই জানি না আমার পরিচয় কি। হয়তো আমি কোনো ভালো ছেলে না, তাই আজ পর্যন্ত আমার কোনো আত্মীয়ই আমার খোঁজ নেই। আগে তুমি কেমন ছিলে সেটা জেনে আমি কি করব? এখন তো তুমি ভালো। কিন্তু ভালো শুধু সীমিত সময়ের জন্য। যখন আমার স্মৃতি ফিরে আসবে তখন আমি ভালো নাও থাকতে পারি। আর তাছাড়া আমার বিষয়ে তো আমি নিজেও জানি না, আমি হিন্দু নাকি মুসলিম, বিবাহিত নাকি অবিবাহিত। এমনও তো হতে পারে আমার স্ত্রীর সন্তান আছে। তুমি কিসের উপর ভরসা রেখে আমায় ভালোবাসবে? জানি না, আমি কিচ্ছু শুনতে পারবো না। শুধু এইটুকুই জানি যে তুমি আমার। তোমাকে হারাবার কথাটা ভাবতেও পারি না আমি। যদি কোনোদিন তোমার অধিকার চেয়ে কেউ ফিরে আসে তাহলে হয় তাকে শেষ করে দিব, না হয় আমি শেষ হয়ে যাব। দেখো হিমি, পাগলামো করো না, এসব নিয়ে পরে ভাবা যাবে। এখন চলো। না, এখনই ভাববো। তুমি বলো আমাকে ভালোবাসো কিনা। প্লিজ হিমি, আগে ভাবতে দাও, পরে বলবো, এখন ছাড়ো। না, আমার এখনই উত্তর চাই। বলো, আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না তো? আচ্ছা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, এবার হলো? সত্যি, এখন আমাকে ছেড়ে যাও তো, ড্রেস চেঞ্জ করে এসো। আচ্ছা, তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে ডেকে নিব। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইল, কিন্তু ডাকার কোনো নামগন্ধ নেই। কি করছে এতক্ষণ গাড়ির ভিতর কে জানি। প্রায় আধ ঘন্টা পর হিমির ডাক শুনতে পেল। অভি, দেখো তো পুলিশের সাজে কেমন লাগছে আমাকে।
পেছন ফিরে হিমিকে দেখা মাত্রই ওর চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। ওর মনে হচ্ছে হিমিকে এই সাজে আমি আগেও কোথাও দেখেছি, কিন্তু হিমি তো এই পোশাক প্রথম পরলো। তাহলে এমন কেন মনে হচ্ছে ওর? এসব ভাবতে ভাবতে কখন মাটিতে পড়ে গেছে মনে নেই। আমি এখানে একা, খুব কষ্ট হচ্ছে আমার। হিমি রাস্তার এক পাশে দাঁড়িয়ে। হিমান্ত বুঝতে পারছে না ওর মুখ দিয়ে কথা কেন বলতে পারছে না, হাঁটতেও তো পারছে না। হিমু, আমাকে বাঁচিয়ে নাও, আমি তোমার হয়ে বাঁচতে চাই। হিমি এক হাত ওর দিকে বাড়িয়ে, কিন্তু ও তো কোনো কথাই বলতে পারছে না। এমনকি ও এই জায়গা থেকে নড়তেও পারছে না যে হিমির হাতটুকু গিয়ে ধরবে। অন্যদিকে একটা ট্রাক হিমির দিকেই আসছে। হিমি ওইদিকে না তাকিয়ে ওর দিকেই হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। ও শত চেষ্টা করেও হিমিকে সরে যেতে বলতে পারছে না, এমনকি হাত দিয়ে ইশারা পর্যন্ত করতে পারছে না। অন্যদিকে ট্রাকটা হিমির কাছে চলে এসেছে। হিমিকে ট্রাকটা ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দিয়েছে। হিমি হিমান্ত বুঝতেই পারেনি যে ও এতক্ষণ হাসপাতালের বিছানায় শুয়েছিল। সারা শরীরে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছে না। আমি সত্যি স্বপ্ন দেখছিলাম? হিমি ঠিক আছে তো? না, আমাকে হিমির কাছে যেতেই হবে। কিন্তু হিমি কোথায়? কেবিনে কেউ নেই। ও কেবিন থেকে বেরিয়ে হিমিকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে আইসিইউ পেরিয়ে গেল, কিন্তু হিমির দেখা পেল না। হঠাৎ মনে হলো ও আইসিইউতে হিমিকে দেখলো। আবার ভালো করে দেখার জন্য যে পিছনে যাবে, তখনই অভি, তুমি এখানে কি করছো? তুমি অসুস্থ? না মানে এমনি। আচ্ছা আন্টি, হিমি কোথায়? তুমি তাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই সে তোমার সামনে আসতে চাচ্ছে না। হিমি এখন কোথায়? ও বাইরে দাঁড়িয়ে আছে, তুমি যাও, আমি তোমার ছুটি নিয়ে আসি। আচ্ছা। তারপর আর পিছনে না গিয়ে চলে গেল বাইরে। দেখলো হিমি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে তাকিয়েছিল বলে ওকে দেখতে পায়নি। এখনো সে পুলিশের ড্রেস পরেই আছে। ও পিছন থেকে গিয়ে তার কাঁধে হাত দিল। হিমি? হিমি চমকে গিয়ে ওর দিকে তাকালো। ওর চোখে স্পষ্ট পানি দেখতে পেল। এ কি, তোমার চোখে পানি কেন? হিমির চোখের পানি মুছতে মুছতে বলল, কিছু না বলে ওকে জড়িয়ে ধরে আছে আর কেঁদেই যাচ্ছে। এই হিমি, কি হয়েছে তোমার? আমার কিছুই হয়নি। আমার কি হয়েছে সেটা বলো। আমাকে পুলিশের ড্রেসে তুমি দেখতে কেন পারো না? আসলে আমি নিজেই জানি না মাঝে মাঝে আমার কি হয়। আমার বারবার মনে হচ্ছে আমি তোমাকে আগেও এই পোশাকে দেখেছি, কিন্তু কোথায় যে দেখেছি সেটাই মনে করতে পারছি না। কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো আজ প্রথম পুলিশের ড্রেস পরলাম, তাহলে তুমি আমাকে আগে কি করে দেখে তাকাবে? আমি জানি না, কিচ্ছু মনে করতে পারছি না আমি। অভি, আমার খুব ভয় করছে। আমার মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো। ও কোনো কথা বলতে পারছে না, কারণ এর কোনো উত্তর ওর জানা নেই। হয়তো হিমি ঠিকই বলছে। সিমি, মা তুই এখানে? আজ কতদিন ধরে তোকে আমরা খুঁজে চলছি। হঠাৎ একজন মধ্যবয়স্ক লোক এসে হিমিকে সিমি বলে ডাকতে শুরু করলো। কি বলছেন এগুলো? কে সিমি? আর আপনিই বা কে? আপনারা আমাকে কেনই বা খুঁজবেন? সিমিমা, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বাবা। আমাকে তুই কি করে ভুলে যেতে পারিস? দেখেন, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমি সিমি না, আমি হিমি। ও শুধু দেখেই যাচ্ছে, কি বলবে কিছু বুঝতে পারছে না। হিরণ যখন বলেছিল তখন আমি বিশ্বাস করিনি। এখন তো নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না যে আমারই মেয়ে আমাকে চিনতে পারছে না। আজব তো, এখন আবার ন্যাকা। হিমি, এই কান্না ন্যাকা নয়। নিশ্চয়ই লোকটির কোনো মেয়ে হারিয়ে গেছে, তাই তোমাকে হিমি থেকে সিমি বলছে। কি আপনি? পিছন থেকে হিমির আম্মু বলে উঠলো, তাই লোকটিও পিছন ফিরল। তুমি? রিহিতা, তুমি? সিমি, গাড়িতে ওঠ। রোহিতা, প্লিজ একটু শোনো। রোহিতা। লোকটি গাড়ির কাছে যেতে চাইলো। হিমি লোকটির পথ আটকে দাঁড়ায়। দেখেন, অভদ্রতার একটা সীমানা আছে। আমার আম্মুকে নাম ধরে ডাকার সাহস আপনি কোথায় পেলেন? হিমি, বললাম না ওরিকে নিয়ে চলে আয়। আন্টি হিমিকে রাগ দেখিয়ে বলল। হিমি আর কিছু না বলে হিমান্তকে নিয়ে গাড়িতে উঠে বসলো। লোকটিও আর কিছু বলল না। হয়তো হিমির কথায় লোকটি অনেক আঘাত পেয়েছে। হিমি গাড়ি ড্রাইভ করছিল, আর হিমান্ত একটা জিনিস কিছুতেই বুঝতে পারছে না, এখানে হচ্ছেটা কি। হিমিকে সিমি উপাধি দেওয়া, ওকে বারবার একই স্বপ্নে হিমু উপাধি দেওয়া, কিন্তু আসলে কে এই হিমু আর সিমি? ওদের সাথে কি হিমান্তর আর হিমির কোনো সম্পর্ক আছে? ওর না হয় স্মৃতি হারিয়েছে, কিন্তু হিমি তো ঠিক আছে। তাহলে ও কেন এসবের কিছু বুঝতে পারছে না? এসব হাজারো প্রশ্ন খুঁজতে খুঁজতে প্রায় 2 ঘন্টা পর হিমিদের বাসায় গিয়ে পৌঁছালো।
হিমির যে থানায় চাকরি হয়েছিল তার পাশে গিয়ে অজ্ঞান হয়েছিল বলে পাশেই একটা হাসপাতালে ওকে ভর্তি করা হয়, তাই ফিরতে 2 ঘন্টা লেগেছে। বাড়িতে আসার পরও দেখলো আন্টির মন খারাপ। কে ওই লোকটি? আন্টিকে নাম ধরে ডাকছিল কেন লোকটি? তারা কি একে অপরকে চিনে? হিমিকেও দেখলেও চিন্তিত। হয়তো হিমিও ওর মতোই এসব ভাবছে। ওরা যে যার ঘরে চলে গেল। একটু পর কলিং বেল এর আওয়াজ শুনলো। কেউ এসেছে হয়তো। কে এসেছে এটা দেখার জন্য ওর আর সিমি গেল। গিয়ে দেখলো ওদের আগেই আন্টি দরজা খুলে দিয়েছে। আরে এ তো সেই লোকটি। দাঁড়াও, আগে দেখি কি হয়। সিমি লোকটির কাছে যেতে চেয়েছিল, হিমান্তর কথায় দাঁড়িয়ে যায়। কেন আসছো এখানে? সিমির খোঁজে। সিমি? কোথায় সিমি? দেখ রোহিতা, আমাদের মাঝে যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। সিমির আম্মু কোনো কথা বলছে না, শুধু নিচের দিকে তাকিয়ে আছে। হিমিওকে পুরো কথাটা শুনতে না দিয়েই বলতে লাগলো, অভি তুমি একটু ভেতরে যাবে? ও একটু দূরে থাকায় হিমির কথা শুধু ওর ছাড়া আর কেউ শুনতে পায়নি। কেন? প্লিজ অভি। আচ্ছা। ও সেখান থেকে চলে এলো। ও ঘরে এসে মনে মনে ভাবতে লাগলো, হিমিওকে কথাগুলো শুনতে দিল না কেন? হিমি এমন কিছু বুঝতে পেরেছে যা ও বুঝতে পারছে না। যা ও বুঝতে পারলে হিমির কোনো ক্ষতি হয়ে যেত, তাই ও পুরোটা বুঝে ওঠার আগেই হিমিওকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। এসব ভাবতে ভাবতে অনেকটা সময় পেরিয়ে গেল। কিছুক্ষণ পর হিমি ওর ঘরে এলো। দেখেই বুঝতে পারছে হিমির মন খারাপ, কিন্তু কেন এটা বুঝতে পারছে না। কি হলো হিমি? তোমার মুখ এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে একবার বলো। অভি আমার একটা কথা রাখবে? বলো, কি কথা? ওই লোকটা কি এমন কথা বললো যে তোমার মন খারাপ? ওইটা লোক নয়, আমার জন্মদাতা বাপা। কি? তাহলে তোমার নাম কি বলো? হিমি নাকি সিমি? নিশ্চয়ই সিমি। আর তাই তোমার বাবা তখন তোমাকে সিমি বলে ডেকেছিল? না, আমি হিমি। আর উনি যে আমার বাবা সেটা আমি এইমাত্রই জানতে পারলাম। তাহলে তোমার বাবা তোমাকে সিমি বলে ডাকছিল কেন? কে এই সিমি? ওর ব্যাপারে তোমাকে আমি পরে সব বলবো, এখন আমার কথাটা একটু শোনো প্লিজ। বলো। আমার খুব ভয় করছে, তোমাকে হারিয়ে ফেলার ভয়। আমি তোমাকে বিয়ে করতে চাই। হিমি, কি বলছো ভেবে বলছো তো? আমার এখন আমার অতীতের কিছু মনে নেই। এই অবস্থায় তুমি আমাকে বিয়ে করার কথা বলছো কি করে? তুমি আমাকে ভালোবাসো না? দেখো। হ্যাঁ নাকি না? হ্যাঁ, কিন্তু আমি এখন বিয়ে করতে পারবো না। প্লিজ হিমি, বোঝার চেষ্টা করো। আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি তোমাকে আজ এখনই কাজী অফিসে গিয়ে বিয়ে করব। চলো। হিমি প্লিজ ছাড়ো, এমন করো না। কিন্তু কে শুনে কার কথা? হিমি ওকে টানতে টানতে বাইরে নিয়ে যাচ্ছে। ও ইচ্ছা করলে নিজেকে ছাড়িয়ে নিতে পারে, কিন্তু হিমি তখন কি থেকে কি করে বসবে সে নিজেও জানে না। আঙ্কেল আন্টি যে কোথায় আছেন কে জানে। ওনারা থাকলে হয়তো হিমিকে একটু বোঝাতে পারতেন। এদিকে হিমি ওকে জোর করে গাড়িতে তুলে দিল। তারপর সে নিজেও গাড়িতে উঠে বসলো। এদিকে বিকেল হয়ে আসছে। হিমির এরকম আচরণ ও কখনো আশা করেনি। একবার মাথা ঠান্ডা করে ভেবে দেখো প্লিজ। আমি কিচ্ছু ভাবতে পারবো না। আমরা তো একজন আরেকজনকে ভালোবাসি, তাই না? তাহলে তুমি বিয়ে করতে চাইছো না কেন? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসি স্মৃতিহীন অবস্থায়। তাতে কি? তুমি এইভাবেই থাকবে সারা জীবন। উফ, তোমাকে আমি বোঝাতে পারছি না কেন। ও ভাবলো হিমি হয়তো একটু হলেও বুঝতে পেরেছে। চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল যে ওরা কোথায় আছে। চারদিকটা লক্ষ্য করে ও অবাক হয়ে গেল। আরে, এটা তো সেই রেস্টুরেন্ট যেখানে সেদিন হিমি তার বান্ধবীদের রেখে গিয়েছিল। কিন্তু আজ এখানে কেন এসেছে হিমি? তুমি এখানেই থাকো, আমি 2 মিনিটের ভেতরে আসছি। আরে আরে, কোথায় যাচ্ছ? আমি এখানে একা একা থাকবো না। সন্ধে হয়ে আসছে, আমিও যাব তোমার সাথে। হিমি আর কিছু না বলে গাড়ি থেকে নেমে গিয়ে দরজাগুলো চাবি দিয়ে আটকে দেয়। বললাম না এখানে বসে থাকতে? চুপচাপ বসে থাকো, আমি এখনই আসছি। কি জেদি মেয়ে রে বাবা, এই মেয়েরে বিয়ে করবে কিভাবে? হিমি সেখান থেকে চলে গেল। কি করতে রেস্টুরেন্টে ঢুকলো আল্লাহই ভালো জানে। অনেকক্ষণ ধরে গাড়িতে একা একা বসে আছে। সন্ধে হয়ে গেছে, চারপাশটা একটু একটু দেখা যাচ্ছে। ভয় করছে প্রচুর। হঠাৎ দেখলো রেস্টুরেন্ট থেকে হিমি বেরিয়ে আসছে। হিমিকে দেখে মনের মাঝে অনেকটা সাহস সঞ্চয় হলো। কিন্তু এ কি, হিমি তো একটা মধ্যবয়স্ক লোকের সাথে অন্যদিকে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে হিমি? আর ওই লোকটাই বা কে? ইনি তো হিমির বাবা নন। হিমি, হিমি এদিকে শোনো। কিন্তু হিমি ডাক শুনতে পায়নি।
হিমি ওই লোকটার সাথে একটা গাড়িতে উঠে বসলো। ও যে গিয়ে হিমিকে আটকাবে সেই উপায়ও নেই। এখন ওর ভয় আরো দ্বিগুণ বেড়ে গেল। হিমি ওর ডাক শুনতে পেল না কেন? গাড়ির ভিতর মাথা নিচু করে বসে আছে। রেস্টুরেন্টে মানুষের আসা যাওয়া আছে ঠিকই, কিন্তু হিমি রেস্টুরেন্টের এক সাইডে গাড়ি পার্ক করেছে বিধায় এদিকে মানুষ তেমন আসে না। হঠাৎ দরজা খুলে ওর পাশে কেউ একজন বসলো মনে হলো। ও তার দিকে তাকিয়ে চমকে উঠলো। তোমার 2 মিনিট এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আই এম সরি সোনা, আসলে হয়েছে কি, ভেতরে ম্যানেজারের সাথে একটু ঝামেলা হয়েছিল, তাই একটু দেরি হয়ে গেল। কি নিয়ে ঝামেলা হয়েছিল? আর বলো না, ম্যানেজারের বাচ্চা বলছিল যে আমি নাকি আজকে সারা বিকেল এই রেস্টুরেন্টেই ছিলাম। ও, ওই হালা ম্যানেজার মনে হয় সন্ধ্যাবেলা গাঞ্জা খাইছে। এইটা হতে পারে। আচ্ছা ওইটা বাদ দাও, কিছুক্ষণ আগে তুমি একটা মধ্যবয়সী লোকের সাথে কোথায় গিয়েছিলে? এই গাঞ্জা তুমি কয় গ্লাস খাইছো? মানে? এই যে বলছো আমি কোথায় গিয়েছিলাম, ভেতরে ম্যানেজারও তো একই কথাই বললো, কিন্তু আমি তো এই মাত্রই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম। কিন্তু আমি তো স্পষ্ট দেখলাম। ঘোড়ার ডিম দেখছো তুমি? সন্ধ্যাবেলায় কাকে না কাকে দেখছো আর ওকেই আমি মনে করছো। কিন্তু চুপ করো, না হলে এখন আবার বিয়ে করতে নিয়ে যাব। তার মানে আমরা এখন বিয়ে করতে যাচ্ছি না? পাগল, এই রাতের বেলা কাজী অফিসে যাব তোমাকে বিয়ে করতে? যাক বাবা, বাঁচা গেল। জি না, বিয়ে আমি তোমাকেই করব মিস্টার রবি, কিন্তু আজ নয়, কালকে। তাহলে এখন করলে না কেন? হঠাৎ করে মত পরিবর্তন করার কারণটা কি জানতে পারি? বারে, এখন আমরা বিয়ে করে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে না? তাহলে আমরা বাসর করব কখন? কি বাসর? তার মানে তোমার আর আমার বাসর হবে? তো বিয়ে করে কি জামাই বউ বসে বসে লুডো খেলবো? কি হলো, গাড়ি দাঁড় করালে কেন? আর এত ভয় পাচ্ছ কেন? এখন কিচ্ছু করব না তো। তাহলে গাড়ি দাঁড় করালে কেন? সেই সকালে যে খেয়ে বের হয়েছিলা, তারপরে তো আর কিছুই খাওনি, তাই না? পেটে বারবার গর্জন করতেছে। আমারও। কি এটা? এটাই পারে তোমার পেটের গর্জন কমাতে। এই খাবার তুমি কখন আনলে? আমি যখন গাড়িতে এসে বসেছিলাম তখন তুমি তো ভয়ে মাথা নিচু করেছিলে, তাই দেখতেও পাও নাই। ও হা করো। আমি খেতে পারবো তো? হ্যাঁ, সেটা আমিও জানি। চুপচাপ হা করো, না হলে কিন্তু কি জোর করে খাওয়াবো। হা করো বলছি। ওকে ওকে, হ্যাঁ করছি। অতএব হা করে নিল। হিমি ওকে একটু খাইয়ে দিয়ে নিজে মন খারাপ করে বসে আছে। ওর আর বুঝতে বাকি রইল না হিমির মন খারাপের কারণ। তাই ও ওই খাবারের প্যাকেট থেকে খাবার নিয়ে হিমির মুখের সামনে ধরলো। নাও, এবার তুমি হা করো। লাগবে না, তুমি খেয়ে নাও। ওকে, আমি খেয়ে নিচ্ছি। তুই নিজের হাতে একটা খাবার নিজের মুখে দিলে তোর মুখ ভেঙে ফেলবো, রাক্ষস কোথাকার। এই তো ভালো মেয়ে। হঠাৎ হিমন্ত ঝাল অনুভব করলো। এতক্ষণ ঝাল না লাগলেও এখন ঝালটা ক্রমশ বেড়েই চলেছে। হিমু আগে থেকেই অতিরিক্ত ঝাল খেতে পারতো না। ওর ঝাল লেগেছে এটা হয়তো হিমি বুঝতে পেরেছে, তাই ওর দিকে পানির বোতলটা এগিয়ে দিল। কিন্তু পানি খাওয়ার পর যেন ওর ঝাল আরো দ্বিগুণ বেড়ে গেল। কি হলো, ঝাল কমেনি এখনো তোমার? হিমিও আর কিছু না বলে ওর ঠোঁটগুলো ওর ঠোঁটে মিশিয়ে দিল। হিমির ঠোঁটের স্পর্শে যেন ওর ঝাল উধাও হয়ে যাচ্ছিল, কিন্তু সাথে সাথেই ওর মাথাটা চক্কর দিয়ে উঠলো। ওর বারবার মনে হচ্ছিল যে এইরকম ভাবে ওর ঝাল আগেও দূর করা হয়েছে, এরকম মিষ্টি ঠোঁটের স্পর্শ ও আগেই পেয়েছে, কিন্তু এটা কি করে সম্ভব? এসব ভাবতে ভাবতেই মাথা ব্যথা শুরু হয়ে গেছে। হিমিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মাথা ব্যথাটা ক্রমশ বেড়েই যাচ্ছে। 2 হাত দিয়ে মাথাটাকে চেপে ধরলো, কিন্তু মাথা ব্যথা বেড়েই যাচ্ছে। অভি, এই অভি, কি হয়েছে তোমার? এমন করছো কেন? অভি, তুমি ঠিক আছো তো? চোখ খোলার পর মনে হলো ও হাসপাতালের কোনো এক বিছানায় শুয়ে আছে। ও এখানে কি করে এলো সেটাই ভাবছে। হঠাৎ মনে পড়ে গেল ওর অ্যাক্সিডেন্টের কথা। নিজের আপু ওর সাথে বেইমানি করেছে। নিজের ভালোবাসার মানুষটি ওকে ঠকিয়েছে। মোবাইলটা পানিতে ছুঁড়ে মেরেছিল। তারপর অ্যাক্সিডেন্ট, তারপরেই ও এখানে হাসপাতালের বিছানায়। পাশেই তাকিয়ে দেখলো সিমি ম্যাম ওর মাথার কাছে বসে আছে। আপনি কেন এখানে এসেছেন? এখানে কি চাই? অভি, কি বলছো তুমি এসব? আমি থাকবো না তো কে থাকবে? আর তুমি আমাকে আপনি করে কেন বলছো? দেখেন ম্যাম, আমার এখন আপনার অভিনয় দেখার সময় নাই। কে অভি? অভিনবের কাউকে আমি চিনি না। আপনি এখন আসতে পারেন। অভি, তুমি আমাকে চিনতে পারছো না?
তুমি কি সব ভুলে গেলে আমাদের ভালোবাসার কথা? আমি হিমি, তোমার হিমি। চিনতে পারছো না তুমি আমাকে? হিমি। মাথায় আবার ঝিম ধরে গেছে। অনেকক্ষণ চিন্তা করার পর ওর সব মনে পড়ে গেল। তার মানে হলো অ্যাক্সিডেন্টের পরই ও এখানে আসেনি। মাঝখানে ওর জীবন থেকে হারিয়ে গেছে প্রায় 6-7 মাস। অভি, তুমি আমাকে চিনতে পারোনি? চিনতে পেরেছি হিমি, এখন সব মনে পড়ে গেছে আমার। প্রথমে তুমি আমাকে কাকে ভেবেছিলে? সিমিকে। কি? কিন্তু তুমি আপুকে কি করেছিল? সে অনেক কাহিনী। আগে তুমি বলো, ওই দিন তুমি কি বলেছিলে যে সিমির ব্যাপারে পরে বলবে। এখন বলো, কে সিমি? কি হয়েছে তার? তোমার বাবা তাকে কেন খুঁজছে? সিমির তো তোমার বাবার কাছে থাকার কথা, তাই না? তাহলে এখন কোথায় সে? ওইসব তোমাকে পরে বলি। না, এখনই বলো, খুব জরুরি। সিমি হলো আমার 2.5 বছরের বড় বোন। ছোট্ট একটা ভুলের কারণে সে আজ নিখোঁজ। কি? সিমি ম্যাম নিখোঁজ? কি ভুল করেছিল যে আজ সিমি ম্যাম নিখোঁজ? তাহলে পুরোটা শোনো। অনেক বছর আগে আপুর বয়স যখন 1.5 বছর, তখন আমি ছিলাম মায়ের গর্ভে। তখন বাবা আর মায়ের মধ্যে একটু ভুল বুঝাবুঝির কারণে ঝগড়া লেগে যায়, আর সেই ঝগড়ার কারণে মা বাবাকে ছেড়ে চলে যায়। সিমি আপুকে বাবা মায়ের সাথে আসতে দেয়নি, তাই আপু থাকে মায়ের কাছে। আর আমার জন্মের পর থেকে আমি মায়ের কাছে থেকেই বড় হয়েছি। এইভাবেই আমরা আলাদা হয়ে যাই। কয়েক মাস আগের কথা, আমি বাবার কাছ থেকে শুনেছি সিমি আপু একটা ছেলেকে খুব খুব ভালোবাসতো। ছেলেটার নাম ছিল হিমু। হিমু ছিল আপুর থেকে 1 থেকে 1.5 বছরের জুনিয়র। হিমুর একটা বড় বোন আছে, আপুর বান্ধবী। হিমু আপুকে অনেক ভালোবাসতো। আপু হিমুকে ছেড়ে একা একা থাকতে পারছিল না, তাই আপু হিমুকে না জানিয়েই হিমুদের বাড়ি গিয়ে তাদের বিয়ে ঠিক করে ফেলেছিল। বিয়ের দিন তারিখও ঠিক করে ফেলা হয়েছিল। বিশ্বাস করো অভি, আপু ছেলেটিকে একটুও কষ্ট দিতে চায়নি। এমন হয়ে যাবে জানলে আপু কোনোদিন ওই কাজটাই করতো না। কি হয়েছিল? সিমি আপু আর ওই ছেলেটির বোন মিলে একটু মজা করতে চেয়েছিল। হিমুর বোন রাজি ছিল না, তার ভাই কষ্ট পাবে এই জন্য, কিন্তু সিমি আপু তার বোনকে রাজি করিয়ে নিয়েছিল। কেমন মজা ছিল এটা? হিমু জানতো না যে ওই দিন তাদের বিয়ে ছিল, আর সিমি আপু এইটা জাস্ট জানতো যে হিমু প্রতিদিন একবার হলেও তার কাছে যাবে, আর হিমু গেলেই তার সাথে ড্রামা করবে। তারপর হিমু অনেক কষ্ট নিয়ে যখন বাড়ি ফিরবে তখন তার বিয়ে দেখে সে চমকে উঠবে, আর এর কাছে সাহায্য করবে হিমুর হবু দুলাভাই হিরণ। কি? হিরণ হিমুর হবুদুলা ভাই? আসলে হিরণ আর হিমুর বোন দুজনকে ভালোবাসতো, কিন্তু এই কথাটা কেউ জানতো না, এমনকি হিমুও না। আর হিরণের আর একটা পরিচয় আছে, হিরণ সিমি আপুর চাচাতো ভাই। আর আমি এসব কালকেই জানতে পারলাম। আর তাদের মজার ব্যাপারটার কি হলো? তারা তাদের প্ল্যান মতোই মজা করছিল, শুধু একটা জায়গা তাদের প্ল্যানের সাথে মেলেনি। কি সেটা? হিমু ওই দিন আর বাড়ি ফিরেনি। শুধু ওই দিন কেন, ওই দিনের পরে হিমু আজ পর্যন্ত বাড়ি ফিরেনি। আপু ওই দিন থেকেই বধূ সাজিয়ে তার ভালোবাসার মানুষকে খুঁজতে বেরিয়েছে। আজ পর্যন্ত আপুরও কোনো খবর নেই। সিমি আপু আর হিমু ওই দিন থেকেই নিখোঁজ। তারা বেঁচে আছে কিনা সেটাও কেউ জানে না। অনেক খোঁজার পরেও তাদের খুঁজে পাওয়া যায়নি। হিমান্ত কোনো কথা বলছে না, শুধু অবাক হয়ে কথাগুলো শুনছে। হিমু কান্না করতে লাগলো, হয়তো বোন হারানোর দুঃখে কাঁদছে। ও হিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ও কি বলবে কিছুই বুঝতে পারছে না। ও কিছু একটা বলবে যে ওই সেই পাষাণ হিমু, যে কিনা তার ভালোবাসার মানুষটির একটু মজা বুঝতে পারেনি। কত ভালোবাসতো মেয়েটি ওকে, আর আজ ওর জন্যই সিমি নিখোঁজ। কে জানে কোথায় আছে ওর সিমি। কিন্তু তুমি কি করে আপুকে জানো? হিমান্ত কোনো কথা বলতে পারছে না, মনে হচ্ছে স্তব্ধ হয়ে গিয়েছে। কি হলো বলছো না যে? আমি সেই হিমু, হিমান্ত হিমু। তুমি সেই হিমু? তাহলে তুমি এখানে কি করে? সিমির সেই মজাগুলোকে আমি বুঝতে পারিনি, তাই থানা থেকে বেরিয়ে রাস্তায় এসে আপুকে ফোন দেই, কিন্তু আমি আপুর মজাটাও বুঝতে পারিনি, তাই ফোনটা ওইখানেই ফেলে দিই। আর মন খারাপ থাকার কারণে তোমার গাড়ির হর্ন শুনতে পাইনি। অতঃপর আমি আজ এখানে। বুঝতে পেরেছি, সব আমার জন্যই হয়েছে। আমি ওই দিন ওখানে না থাকলে এইসবের কিছুই হতো না।
হিমি, তুমি কেন নিজেকে দোষ দিচ্ছ? সব তো আমার জন্যই হয়েছে। আমি আমার ভালোবাসার উপর বিশ্বাস রাখতে পারিনি। থাক, এইসব ভেবে এখন আর কি হবে? এখন তোমার কেমন লাগছে তাই বলো। ভালো। বাবা আর মাকে খবর দিয়েছি, একটু অপেক্ষা করো, ওনারা আসছেন, তারপর আমরা চলে যাব। তারপর কিছুক্ষণ অর্ধ শোয়া অবস্থায় রইল, আর হিমি ওর পাশে বসে রইল। কিছুক্ষণ পর আঙ্কেল আর আন্টি আসলো। এখন কেমন আছো বাবা? জি আন্টি, ভালো। আম্মু জানো, অভির এখন সব কিছু মনে পড়ে গেছে। তাই নাকি? এটা তো খুশির সংবাদ। তা তোমার নাম কি বাবা? হিমান্ত। হিমো। তোমার বাসা কোথায়? আমার সিমি কোথায় বাবা? একমাত্র তুমিই পারবে সিমিকে খুঁজে বের করতে। জি আঙ্কেল, সিমি যেখানে থাকুক না কেন আমি সিমিকে খুঁজে বের করবই। আমি জানি বাবা, একমাত্র তুমিই পারবে সিমিকে খুঁজে আনতে। বাবা, অভিকে এখন বাড়ি নিয়ে যাওয়া যাক। তোমরা যাও, আমি আর তোমার আম্মু ডাক্তারের সাথে দেখা করে আসছি। তারপর ও আর হিমি বাড়ি চলে আসলো। রাস্তায় হিমি কোনো কথা বলেনি, মনে হয় কোনো কিছু নিয়ে ভাবছে। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো আর ভাবতে লাগলো কোথায় পাওয়া যাবে সিমিকে। অনেকক্ষণ ভাবার পর একটা কথা মনে পড়ে গেল। কিছুক্ষণ আগে যখন ও রেস্টুরেন্টের সামনে গাড়িতে বসেছিল, তখন হিমিকে দেখেছিল একটা মধ্যবয়স্ক লোকের সাথে একটা গাড়িতে উঠতে। কিন্তু হিমি তো বলেছিল ওইটা হিমি ছিল না। তবে কি ওইটা সিমি ছিল? হ্যাঁ, ও নিশ্চিত যে ওইটাই সিমি। এখন ওকে শুয়ে থাকলে চলবে না, যত তাড়াতাড়ি সম্ভব ওকে রেস্টুরেন্টের সামনে যেতে হবে। তাই শুয়ে না থেকে চলে গেল হিমির ঘরের সামনে। হিমিকে ডাকতেই হিমি বেরিয়ে এলো। কি হলো অভি, এত রাতে ডাকছো কেন? আর তোমাকে এত নার্ভাস লাগছে কেন? আমাদের এখনই ওই রেস্টুরেন্টের সামনে যেতে হবে। এত রাতে ওইখানে গিয়ে কি করব? ওইটা তোমাকে যেতে যেতে বলবো। আগে তুমি বলো, ওই রেস্টুরেন্ট কি রাতেও খোলা থাকে? 24 ঘন্টাই খোলা থাকে। তাহলে চলো। তারপর হিমি ঘরে গিয়ে চাবিটা নিয়ে আসলো, আর ও বাইরে দাঁড়িয়ে রইলো। কিছুক্ষণ পর হিমি চাবি নিয়ে বাইরে আসলো। ও হিমির কাছ থেকে চাবিটা নিয়ে ড্রাইভিং সিটে বসে হিমিকে সাথে বসিয়ে ড্রাইভ করতে লাগলো। অভি, আমরা এত রাতে ওইখানে কেন যাচ্ছি? তাহলে তাড়াতাড়ি চলো, ওই রেস্টুরেন্ট থেকেই আমরা কিছু তথ্য পেতে পারি। ও কিছুক্ষণের মধ্যে চলে এলো রেস্টুরেন্টের সামনে। যেখান থেকে সিমি গাড়িতে উঠেছিল সেখানেই দাঁড়িয়ে আছে হিমি আর ও। কিন্তু আশেপাশে তেমন কাউকে দেখতে পেল না। হঠাৎ দারোয়ানের দিকে চোখ গেল। দারোয়ান তো এখানে সারাক্ষণ থাকে, তাহলে ওনার কাছে জিজ্ঞেস করি। কিন্তু সমস্যা হলো এর ভিতরে প্রতিনিয়ত শত শত মানুষ আনাগোনা করে। উনি চিনবেন তো? তখনই মনে পড়লো হিমি তো সাথেই আছে। দারোয়ানের কাছে গেল। চাচা, আপনি তো এখানে সারাক্ষণই থাকেন তাই না? না বাবা, আমার ডিউটি তো বিকাল 5টা থেকে। আচ্ছা চাচা, আপনি এই মেয়েটিকে চিনেন? না, তবে আজ সন্ধ্যায় এনাকে প্রথম দেখেছিলাম। একটা বয়স্ক লোকের সাথে ট্যাক্সিতে উঠেছিল। কিন্তু আমি তো দেখলাম প্রাইভেট কারে উঠতে। না বাবা, তুমি নিশ্চয়ই ভুল দেখেছো। বিশ্বাস না হলে ওনাকে জিজ্ঞেস করে দেখো। হিমিকে দেখিয়ে বললাম। না থাক চাচা, ঠিক আছে। হিমিকে নিয়ে গাড়িতে বসে আছে। এখান থেকে কিছুই জানতে পারলো না। কি করবে এখন কিছুই বুঝতে পারছে না। এখন কি করবে? এখান থেকে তো তেমন কিছুই জানতে পারিনি। আমি কিচ্ছু ভাবতে পারছি না, কি করব, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না অভি। কি করে খুঁজবো আপুকে? কোথায় খুঁজবো? হিমি আমার কিছু মনে পড়তে চাইছে, কিন্তু কেন যেন মনে করতে পারছি না। মনে করার চেষ্টা করো অভি। তুমি গতকাল পুলিশ হয়ে জয়েন করতে যাওয়ার সময় আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তাই না? তারপর আমাকে কোন হাসপাতালে নিয়ে গিয়েছিলে সেখানে আবার নিয়ে যেতে পারবে? কিন্তু সেখানে গিয়ে কি হবে? আগে চলো, তারপর গিয়ে বলছি। হিমিওকে নিয়ে এই রাতের বেলায় সেই হাসপাতালের উদ্দেশ্যে যেতে লাগলো। এটাই ওর কাছে থাকা সিমির সর্বশেষ ঠিকানা। কারণ ওই হাসপাতালে ওর জ্ঞান ফেরার পর আইসিইউতে ও হিমির মতো কোনো একজনকে দেখেছিল। ও নিশ্চিত ও ভুল কিছু দেখেনি, ওটাই সিমি ছিল। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সকাল হয়ে গেল। গাড়ি থেকে নেমে ও আর হিমি চলে গেল সেই আইসিইউর সামনে, কিন্তু গিয়ে কাউকে পেল না, একদম ফাঁকা। তাই ও আর হিমি ডক্টরের কেবিনে ঢুকে গেল। হিমি এখনো জানে না ওদের এখানে আসার কারণ। ও আর হিমি ডক্টরের রুমে প্রবেশ করার পর ডক্টর হিমুকে দেখে দাঁড়িয়ে গেল।
ডক্টরের এমন রিয়াক্ট দেখে ও আর হিমি রীতিমতো অবাক হলো। ডাক্তার সাহেব, আপনি হঠাৎ দাঁড়িয়ে গেলেন যে? আপনি বেঁচে আছেন? এটা কি করে সম্ভব? কি বলছেন আপনি? ও বেঁচে থাকবে না তো কি থাকবে? এটা কি করে সম্ভব? ওনাকে তো এইমাত্র মর্গে রেখে আসা হয়েছে। না সিমির কিছু হতে পারে না। সিমি কোথায়? কিছুক্ষণ খোঁজার পর পেয়েও গেল। ওর পিছন পিছন হিমিও চলে এলো। দেখলো একটা লোক একটা লাশের পাশে বসে আছে। লোকটাকে ওর চিনতে বাকি রইল না। এই সেই লোক যার সাথে ও সিমিকে গত রাতে দেখেছিল। তবে কি ওইটাই সিমিল্লা? আর কিছু ভাবতে পারলো না, দৌড়ে গেল লাশটার কাছে। গিয়ে লাশের মুখ দেখে ও স্তব্ধ হয়ে গেল, কোনো কথা বলতে পারছে না। ও ভাবতেও পারেনি সিমিকে ও এভাবে খুঁজে পাবে। ও তো সিমিকে এভাবে চায়নি। সিমি তো ওকে খুঁজতে এসেছিল, তাহলে সেই কেন ওকে ছেড়ে চলে গেল? কি করে হলো এসব? ওর মুখ দিয়ে তখন একটা কথাও বের হচ্ছিল না। ওইদিকে হিমি সিমির কাছে বসে কাঁদছিল। আপনারা কারা? কি করে হয়েছে এসব? আপনি আমার সাথে আসুন তো। ও কিছু না বলে ডক্টরের পিছন পিছন তার কেবিনে গেল। আপনি ওনার কি হন? আপনি এখানে আসতে অনেক দেরি করে ফেলেছেন। এই মেয়েটি প্রায় 7 মাস ধরে এই হাসপাতালে আছে। ওখানে ওই লাশের পাশে একটু লোক আছে, উনি আসলে ডক্টর রাশেদ। হিমান্ত চুপ করে আছে। আজ থেকে 7 মাস আগে ডক্টর রাশেদ গ্রামের বাড়ি থেকে ফেরার সময় ওই মেয়েটিকে বোধ অবস্থায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। ডক্টর রাশেদ মেহারানো এক পিতা হয়ে মেয়েটিকে ওখানে ফেলে আসতে পারেনি। উনি মেয়েটিকে এনে নিজের হাসপাতালে ভর্তি করান। মেয়েটির জ্ঞান ফিরছে ঠিকই, কিন্তু সব পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল যে মেয়েটির ব্রেন টিউমার হয়েছে। তাই মেয়েটিকে এখানে রেখে চিকিৎসা করান। কিন্তু আমরা সবাই জানতাম যে মেয়েটিকে বাঁচানো যাবে না। তবুও রাশেদ সাহেব হাল ছাড়েনি, বিভিন্ন জায়গা ডক্টর দেখিয়েছে। তেমনি গতকাল তিনি মেয়েটিকে নিয়ে অন্য একটা বড় হাসপাতালে যেতে চেয়েছিলেন, কিন্তু রাস্তায় ও কিছু না বলে সেখান থেকে উঠে আবার মর্গে গেল। খুব কষ্ট হচ্ছে সিমির জন্য, যার জন্য সে বাঁচতে চেয়েছিল। মৃত্যুর আগে একটিবারের জন্য তাকে দেখতে পেল না। 1 বছর পর পুকুর পাড়ে বসে আছে। এখনো সিমিকে ভুলতে পারেনি। এখনো সিমির স্মৃতিগুলো খুব মনে পড়ে। আজ হিমির সাথে ওর বিয়ে। ইচ্ছে না থাকা সত্ত্বেও বাড়ির সবার জোড়াজুড়িতে হিমিকে বিয়ে করতে রাজি হয়েছে। সিমির বাবা মাও এটাই চান যে হিমির সাথে ওর বিয়েটা হোক। অবশেষে বিয়েটা হয়েই গেল। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। নিজের ঘর থাকা সত্ত্বেও ভিতরে যেতে পারছে না। আপু এসে ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে চলে গেল। হিমি বিছানা থেকে উঠে এসে পা ধরে সালাম করে আবার বিছানায় গিয়ে উঠে বসলো। হিমান্তও গিয়ে বিছানায় বসে রইল। ওর মুখ থেকে কিছু শোনার আশায় এখনো কিছু বলছে না। পুরনো স্মৃতি মনে রেখে কি হবে অভি? চলো না আমরা নতুন করে জীবন শুরু করি। অভি, তুমিই তো বলেছিলে আমাকে ভালোবাসো, তাহলে এখন কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? দেখো, একদিন আমিও অপুর মতো ওইভাবে। হিমিকে আর কিছু বলতে না দিয়ে তার মুখ বন্ধ করে দিল হিমান্তর ঠোঁট দিয়ে। হারানোর কষ্ট ও পরের বার আর পেতে চায় না। এমনকি এভাবে কাউকে হারানোর কথা ভাবতেও চায় না। প্রায় 1 মিনিট পর হিমি নিজেকে ছাড়িয়ে নিল, সাথে একটা মিষ্টি হাসি দিয়ে জড়িয়ে ধরলো। আই লাভ ইউ হিমু। কি? হিমু? এটা কি হিমি নাকি সিমির আত্মা?